আমি যখন খুব ছোট তখন ভোটের সময় গ্রামে আর্মির লোক এসেছিল। আমিও বাবা মার সাথে স্কুলে গিয়েছিলাম ভোট দিতে। আর্মির লোক বলেছিল বাচ্চাটাকে রেখে যান, ভেতরে নিয়ে যাবেন না। আমি মার সাথে যাব বলে কান্নাকাটি করছিলাম, আর আর্মির লোক আমায় খুব ধমক দিয়েছিল। সেই থেকে আমি আর আর্মিদের সামনে যাই না। আর যদি শুনি কেউ আর্মিতে চাকরি করে, আমার তাকে দেখলে খুব ভয় লাগে। তনুর কথা শুনে সিফাত হাসতে লাগে আর বলল, ধুর বোকামে, তারা দেশকে সুরক্ষিত রাখে, দেশকে নিরাপত্তা দেয়া, মানুষকে রক্ষা করা তাদের কাজ। তুমি একটা বোকামে, সেই ভয়টা এখনো মনের মধ্যে পুষে রেখেছ। তুমি এখন বড় হয়ে গেছো, এখনো বুঝতে পারো না দেশের জন্য আর্মিদের কি ভূমিকা। তারপর একটু থেমে সিফাত বলল, সেদিন যখন তুমি ঝর্ণাকে আর ওর মাকে কথা শোনাচ্ছিলে তোমার আপুকে পছন্দ হয়নি বলে, তারা যখন উল্টোপাল্টা কথা বলছিল, আমি তো ভেবেছিলাম তুমি খুব সাহসী মেয়ে, কিন্তু এখন দেখলাম তুমি একটা বোকা। সিফাতের কথা শুনে তনুর রাগ ধরে আর সে রেগে বলল, জানি, সেদিন তো আপনি ওখানে ছিলেন। ওদের কি উচিত হয়েছে মেয়ে দেখে গিয়ে সামনে এভাবে কথা বলার? হয়নি তো, আমিও খুব রেগেছিলাম ওদের ওপর। সামনে তো কিছু বলেনি, আর এখন বড় বড় কথা বলছেন। তবে ভালোই করেছেন, ঝর্ণার সাথে ব্রেকআপ করে দিয়েছেন। আমার মেয়েটাকে ভালো লাগেনি, তবে আপনি যদি রিলেশন করেন তাহলে আমি অন্য মেয়ে দেখে দেব। আমার জন্য তোমাকে ঘটকালি করতে হবে না, আমার যাকে পছন্দ সে আমার সামনেই বসে আছে। সিফাতের কথা শুনে তনু কিছু বলল না। সিফাত মজা করে বলল, তুমি বললে না আর্মি লোকদের ভয় পাও, আমাকে বিয়ে করে ফেলো, তাহলে আর ভয় লাগবে না। সিফাতের মুখ থেকে এই কথা শুনে তনু বলল, আপনি তো সবই জানেন, ছোটবেলায় আমার বিয়ে ঠিক হয়ে আছে। যদি সেই ছেলেটা ফিরে আসে তাহলে আমার বাড়ির লোককে তার সাথেই বিয়ে দেবে। যেহেতু আমার পরিবারের সাথে তার বাবা মার কথা হয়েছে, তাই এখন আমি কিছু বলতে পারছি না। তারপর জানেন তো, আমার বাবা নেই। আমার চাচা ভালো হলেও চাচিও ভাইয়া ওরা খুব একটা ভালো নয়। মা একা মানুষ, কি করবে বলুন? তনুর কথা শুনে সিফাত বলল, ঠিক আছে তনু, তুমি আমায় বিয়ে নাই করো, কিন্তু আমরা তো ভালো বন্ধু হতে পারি। তুমি হবে আমার বন্ধু। হুম। তনু, তুমি যেদিন শ্রাবণীর সাথে গিয়েছিলে রিয়াজের রিসেপশনে, তুমি সেদিন আমার সাথে কি করেছিলে জানো? সিফাতের কথা বুঝতে না পেরে তনু বলল, কি করেছিলাম আমি? তারপর সিফাত হাতটাকে তনুর সামনে দেখায় আর বলল, মনে আছে হাতে কামড় বসিয়ে দিয়েছিলে? কামড়ের দাগটা মিলিয়ে গেছে, কিন্তু আমার মনের ভেতর দাগটা এখনো রয়ে গেছে। তার কি হবে? সিফাতের কথা শুনে তনু লজ্জা পায়। তারপর বলল, আমি কিছু জানি না। সেদিন আমার খুব রাগ ধরেছিল, আর আমি রাগের বশে করেছিলাম, বুঝতে পারিনি। সরি। কিছু জানতে হবে না, সৃষ্টিকর্তা সবকিছু আগে থেকে ঠিক করে রেখেছে। যদি তুমি আমার ভাগ্যে থাকো তাহলে তুমি আমারই হবে। সিফাতের কথা শুনে তনু কিছু বলল না। সিফাত তনুকে হস্টেলের অনেক আগে নামিয়ে দিয়ে বাড়ি চলে আসে। তার মনটা খুব খারাপ। সেটা দেখে তার মা আবিনা বেগম বলল, কি হয়েছে সিফাত, মন খারাপ কেন? মা, আমার ছুটি হতে বেশি দিন বাকি নেই। আমি বলেছিলাম তার মধ্যেই আমি বিয়ের ব্যাপারে তোমাকে মতামত জানাবো। সেজন্য আজকে রেস্টুরেন্টে ঝর্ণাকে ডেকেছিলাম। আমি ঝর্ণাকে সব জানিয়ে দিয়েছি, ওকে আমার পছন্দ নয়। তাছাড়া আমার ঝর্ণা এর আগে অনেক ছেলের সাথে রিলেশনে ছিল, আমি সব খবর পেয়েছি। তারপর কিছুক্ষণ থেমে সিফাত মায়ের দিকে তাকালো। তার মা উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে তার কথা শোনার জন্য। সিফাত তার মাকে বলল, তবে একটা মেয়েকে আমার ভালো লাগে। আমি কিছুদিন আগে রিয়াজের জন্য গ্রামে মেয়ে দেখতে গিয়েছিলাম। ওখানে মেয়েটাকে আমি প্রথম দেখেছিলাম। রিয়াজ যে মেয়েটাকে দেখতে গিয়েছিল তারই চাচাতো বোন। মেয়েটা এখন এই শহরেই থাকে, হোস্টেলে থাকে, পড়াশোনা করছে। সেদিন হঠাৎ রিয়াজের রিসেপশনের দিন মেয়েটা শ্রাবণীর সাথে গিয়েছিল। পরে জানতে পারলাম শ্রাবণীর ছেলে রফিককে সে মেয়েটি পড়ায়। আজকে আমি যখন রেস্টুরেন্টে গেছিলাম, মেয়েটাকে দেখলাম সে বান্ধবীদের নিয়ে রেস্টুরেন্টে এসেছে। মেয়েটার সাথে কথা বললাম, কিন্তু মা। সিফাতের প্রশ্নে তার মা আমিনা বেগম বলল, কি বলছিস বল? তনু বলছিল ওর যখন 2 বছর বয়স তখন ওর বিয়ে ঠিক করেছিল ওর বাড়ির লোক। যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে নাকি হারিয়ে গেছে। ওদের যেখানে বাড়ি তাদের পাশের গ্রামে ছেলেটার বাড়ি।
ওর চাচার বন্ধু ছেলে। কি কারণে জানি না ছেলেটার মা ছেলেটাকে নিয়ে কোথায় চলে গেছে। তারপর ছেলেটার বাবা অনেক খুঁজেছে কিন্তু পায়নি। সে এখনো আশা করে বসে আছে তার স্ত্রী, তার সন্তান তার জীবনে ফিরবে। শিফাতের কথা শুনে আমিনা বেগম বলল, মেয়েটার নাম কি? আর মেয়েটাদের কোথায় বাড়ি? মেয়েটার নাম তনু। ওদের বাড়ি গ্রামে। এখান থেকে প্রায় 4 ঘন্টার রাস্তা। গ্রামটার নাম ঠিক জানি না। আর তাদের বাড়িতে কে কে আছে? ওর বাবা নেই। ওর বাবা কর্মসূত্রে সৌদি আরবে থাকতো, ওখানেই মারা গেছে। ওর মা চাচাদের সংসারে থাকে। ওর একটা চাচা বিদেশে সেটেল, তারই বন্ধুর ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল। তনু তোকে পছন্দ করে? মনে হয় করে। আজকে মজা করে ওকে বললাম আমাকে বিয়ে করো। ও বললো ওনাকে আর্মিদের ভয় পায়। তারপর তনুর সাথে আর কি কি কথা হয়েছে সব কথা তার মাকে বলল। সব শুনে তার মা বলল, তুইও তো তনুকে পছন্দ করিস? হ্যাঁ, করি তো। তাহলে তুই নিশ্চিন্তে থাক, ওই মেয়ে তোর বউ হবে। কি করে মা? ও তো বাড়ির লোকের বিরুদ্ধে যেতে পারবে না যদি ছেলেটা ফিরে আসে। আমি ম্যানেজ করব, তোকে চিন্তা করতে হবে না। তুই তনুর ফোন নাম্বার জানিস তো? হ্যাঁ জানি মা। তুই মাঝে মাঝে তনুকে ফোন করবি। আজ থেকে 1 বছর পর তোদের দুজনের আমি বিয়ে দেব। তুমি কি বলছো মা? ছেলেটা ফিরে এলে তনু তো ওর বাড়ির লোকের মতোই তাকে বিয়ে করবে, কারণ 2 পরিবারের মধ্যে কথা হয়েছে। তাছাড়া ছেলেটার মা তনুকে পছন্দ করেছে। এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তবে তুই তনুকে মাঝে মাঝে ফোন করবি। ঠিক আছে মা। আমিনা বেগম তার নিজের রুমে আসে আলমারি থেকে একটা ডায়েরি বের করে। সে ডায়েরিটা ছিল তার খুব কাছের বান্ধবীর। সেটা ভালো করে হাত বোলায়, আবার কি মনে করে সেটাই আবার আলমারিতে রেখে দেয়। আর মনে মনে বলে, আমার মনে হচ্ছে নীলিমা, এটা তোর পছন্দ করা মেয়ে। তুই একবার গল্পটা আমার কাছে করেছিলিস, নীলিমা তোর পছন্দ করা মেয়ের সাথে তোর ছেলের বিয়ে দেব। তুই তো অনেক দিন আগেই তোর ছেলের বিয়ে ঠিক করে রেখেছিলিস। তাই এত চেষ্টা করো, তার জন্য কোথায় যোগাযোগ করতে পারলাম না। আল্লাহ আমার মনের কথা শুনেছে, তাই তো সেই মেয়েকে তোর ছেলের সাথে আবার দেখা করিয়ে দিয়েছে। তবে আনোয়ার খন্দকার তোমাকে ছাড়া যাবে না। তুমি সামান্য 5,000 টাকার জন্য তোমার স্ত্রী সন্তানকে ত্যাগ করেছো। তোমার শাস্তি তো তোমাকে পেতেই হবে। এবার সেই শাস্তি তোমার ছেলে দেবে। তনু বাড়িতে এসেছে। তনুকে দেখে তার বড় চাচা জাকির চৌধুরী বলল, আমার মা এত বড় হয়ে গেছে, সেই কবে দেখেছি তোকে। তুই আমার চিনতে পারছিস মা? জাকির চৌধুরীর কথা তনু বলে, আপনার গল্প অনেক শুনেছি কিন্তু আপনাকে দেখিনি। আমার এক বন্ধু আসবে, ও তোমার হাতের রান্না খেতে চেয়েছে। তুমি ভালো করে একটু রান্না করে দিয়ে তো মা। ঠিক আছে বড় চাচা। তারপর তনু রান্নাঘরে গেল আর দোলাকে বলল, আপু কি রান্না করা যায় বলো তো? বিরিয়ানি রান্না কর, ওটাতে তুই ভালোই করতে পারিস। ঠিক বলেছিস। কথা মতো তনু বিরিয়ানি রান্না করলো। দুপুর 12:30টার সময় আনোয়ার খন্দকার বাড়িতে এলো। তনু সালাম করলে তাকে বুকে জড়িয়ে ধরে আর বলে, মারে, তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনি কেমন আছেন? আমি ভালো নেই মা, আমার যে বুকে অনেক কষ্ট। আজ আমার সব আছে, তবে এই বুক কেন এত হাহাকার? কথাটা বলতে বলতে আনোয়ার খন্দকারের চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। তনুর হাতে বিরিয়ানি খেয়ে আনোয়ার খন্দকার খুব প্রশংসা করে। যাবার আগে ঠিকানা দিয়ে যায় আর বলে, তুমি তো শিলিগুড়িতে থাকো, ওখানে আমাদের কোম্পানির নতুন অফিস খুলেছে, 1 মাসের মধ্যেই ওপেন হবে। আমি এবার থেকে মাঝে মাঝে ওখানে যাব, তোমার সাথে দেখা করব। তোমার কোনো অসুবিধা নেই তো মা? না আঙ্কেল, আমি তো ওখানে হোস্টেলে থাকি। আপনি আমাকে ফোন করবেন, আমি আপনার সাথে দেখা করে নেব। ঠিক আছে মা, তাহলে আমার নাম্বার তোমার কাছে রেখে দাও। দেখতে দেখতে বেশ কিছুদিন হয়ে যায়। শিফার ডিউটিতে যোগ দিয়েছে। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। দেখে অপরিচিত নাম্বার থেকে ফোন। শিফাত ফোনটা রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ঝর্ণা বলছি। তো হঠাৎ আমায় ফোন করেছেন কেন? একটা কথা বলার জন্য ফোন করেছি। বলো কি বলবে। আমি এখন ডিউটিতে আছি। রিয়াজ ভাইয়ের বউ রিয়াজ ভাইকে ডিভোর্স দেবে, সে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে, সংসার করবে না বলেছে, সেজন্য ভাইয়ার মন খারাপ।
ঝর্ণার মুখ থেকে ডিভোর্সের কথা শুনে সিফাতের মনটা খারাপ হয়ে গেল। রিয়াজ তার ঘনিষ্ঠ বন্ধু, খুবই ভালো ছেলে। এই তো কদিন মাত্র বিয়ে হলো, এর মধ্যে ডিভোর্স। কিছুক্ষণ পর সে ঝর্ণাকে বলল, ঠিক আছে ঝর্ণা, এখন আমি ডিউটিতে আছি, আজকে ফোন করে নেব, এখন রাখছি। রাতের দিকে সিফাত রিয়াজকে ফোন করে আর বলল, হ্যালো রিয়াজ, কেমন আছিস? সিফাতের ফোন রিসিভ করে রিয়াজ বলল, আর কেমন আছিস? কি বলবো বল, পপি আমার কি সর্বনাশ করলো। তার বান্ধবীর মেয়ের সাথে বিয়ে দিল, বলল মেয়েটা খুব ভালো। এরকম মেয়ে নাকি একটাও মেলে না। কিন্তু কি বলবো, সারাদিন ফেসবুকে এর সাথে চ্যাট করছো, ওর সাথে চ্যাট করছে, এত বিরক্ত করে মারলো। তার আবার কোনো বয়ফ্রেন্ড লন্ডনে থাকতো, সে নাকি ফিরে আসছে, আমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করবে। আজ 1 সপ্তাহ আগে বাড়ি ছেড়ে চলে গেছে। তারপর কিছুক্ষণ চুপ থেকে রিয়াজ বলল, সিফাত, আমি যে ভুল করেছি সে ভুল তুই করবি না। আমার ফুপির কথা শোনা উচিত হয়নি। তার চেয়ে ওই গ্রামের মেয়েটাকে অনেক ভালো ছিল। মেয়েটাকে আমার পছন্দ হয়নি যে তা নয়, কিন্তু ফুপি উল্টোপাল্টা কথা বলে আমার মাথাটা ঘুরিয়ে দিয়েছিল। আমি ভুল করেছি সিফাত, শুধু একদিনেরই ভুল নয়, এই ভুল সারা জীবনের ভুল। তুই ভালো থাকবি, আমার কথা বলতে ইচ্ছা করছে না। সিফাত বুঝতে পারল রিয়াজ খুব বিরক্ত হচ্ছে, তাই সে কিছু বলল না। আজ 2 দিন হলো চেন্নাই প্রচুর বৃষ্টি হচ্ছে, মানুষজন বেরোতে পারছে না। তবুও সিফাতকে ডিউটিতে যেতে হয়েছে, কারণ এলাকায় জলমগ্ন বন্যা হয়েছে, মানুষ বিপদের সম্মুখীন হয়েছে। গ্রামে জল ঢুকে ঘরবাড়ি সব জলের তলায় চলে যায়। একটা পরিবারের 5 জন সদস্য জলের সাথে ভেসে যাচ্ছিল, তার মধ্যে 2 জন শিশু ছিল আর একজন অসুস্থ মহিলা ছিল। সিফাত আর তার পুরো টিম ঝাঁপিয়ে পড়ে সে পরিবারকে বাঁচানোর জন্য। খুব রিস্ক নিয়ে সিফাত সে পরিবারগুলোকে উদ্ধার করে। সেনাবাহিনী ভূমিকায় সবাই প্রশংসা করে। কর্নেল সিফাত খন্দকারের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। হোস্টেলের রুমে বসে টিভি দেখছিলেন হোস্টেলের সুপার রিনা ম্যাডাম। টিভি স্ক্রিনে সিফাতের ছবি দেখে তনুর কৌতূহল হয়, কেন সিফাতের ছবি দেখাচ্ছে। সে দাঁড়িয়ে টিভির খবর শুনে সবকিছু বুঝতে পেরে তার খুব ভালো লাগে। কেন জানি না মানুষটার প্রতি তার শ্রদ্ধা জেগে ওঠে। রাত 10টার সময় ডিউটি থেকে এসে শুয়েছিল, আজকে তার খুব কষ্ট হয়েছে। পুরো পরিবারগুলোকে উদ্ধার করতে না পারলে নিজের কাছে সে ছোট হয়ে যেত। কত অসহায় পরিবারটা, 2টো ছোট ছোট শিশু, তারা তো জলের সাথে ভেসে যাচ্ছিল। এসব যখন চিন্তা করছিল তখন মাথার সামনে ফোনটা বেজে ওঠে। তার মনে হয়েছিল তার মা আমেনা বেগম ফোন করেছে হয়তো, কারণ ঘটনার বিষয়টা মিডিয়াতে দেখানো হয়েছে, তাই সকলেই জানে। সে ফোনের নাম্বার না দেখে রিসিভ করার বলে, আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, কিন্তু আমি আপনার মা নই, আমি তনু বলছি। মনে পড়ছে আমার কথা? তনুর নামটা শুনে সিফাত শোয়া থেকে উঠে পড়ে আর বলল, ও তুমি, তোমাকে কি করে ভুলে যাবো বলো, তুমি তো আমার মনেই। কথাটা বলতে গিয়ে থেমে গেল। তারপর সিফাত বলল, তা কেমন আছো তুমি? হঠাৎ কি মনে করে আমার ফোন করলে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আপনাকে কংগ্রাচুলেশন জানাবো বলে ফোনটা করলাম। আপনি তো হিরো হয়ে গেছেন, আপনার ছবি দেখলাম তাই ইচ্ছে হলো কংগ্রাচুলেশন করার। এত বড় মহৎ কাজ করেছেন, অভিনন্দন তো আপনার প্রাপ্য। তনুর মুখ থেকে এসব কথা শুনে সিফাত হাসতে হাসতে বলল, ও সেই জন্যই ফোন করেছ? আমি তো ভাবলাম অন্য কিছু। অন্য কিছু কি? না কিছু নয়। তারপর পড়াশোনা কেমন চলছে? ওই চলছে আর কি। এটা কিরকম কথা তনু, চলছে আর কি মানে? তুমি যথেষ্ট মেধাবী মেয়ে, আমি শুনলাম তোমার টিচার হওয়ার ইচ্ছে আছে, তুমি পড়াশোনার ব্যাপারে যথেষ্ট সিরিয়াস। তো এখন চলছে এই শব্দটা আমি ঠিক মানতে পারছি না। আগে সবই ঠিক ছিল, কিন্তু আপনি আসার পর থেকে 12টা বেজে গেছে। এখন রাখছি, পরে কথা বলবো। কথাটা বলে তনু ফোনটা কেটে দেয়। সিফাত বুঝতে পারে আর হাসে। তারপর তনুকে একটা মেসেজ পাঠায় আর বলল, 12টা বাজলে হবে না ম্যাডাম, স্বপ্ন পূরণ করতে হবে, আমি আছি তোমার পাশে। আজকে তনু রাফিকে পড়াতে এসেছে। পড়ানো শেষে শ্রাবণী তনুকে বলল, তনু, সিফাতের সাথে তোমার কথা হয়েছে? শ্রাবণের এই কথা তনু কি বলবে বুঝতে পারে না। সে আমতা আমতা করে বলে, না মানে হ্যাঁ।
তনুর তোতলানো দেখে শ্রাবণী হেসে ফেলার বলল, আরে তোতলাচ্ছ কেন? আমি সবই জানি সিফাত আমার বন্ধু, তাকে আমার চেয়ে ভালো কেউ চেনে না। তবে তুমি খুব লাকি যে সিফাতের মতো ছেলের ভালোবাসা পেয়েছো। জানো, কলেজ লাইফের সকল মেয়ের ক্রাশ ছিল সিফাত, কিন্তু কখনো কাউকে পাত্তা দিত না। আর রিয়াজের বোন ঝর্ণা, সে তো আটার মতো লেগেছিল, আর তুমি সেখানে ওর মন জয় করে নিলে। কিছু তো একটা আছে তোমার মধ্যে, কি গুণ আছে তুমি আমাকে বলবে? শ্রাবণের কথা শুনে তনু লজ্জা পায়। সেটা দেখে শ্রাবণী বলল, আর লজ্জা পেতে হবে না, সিফাত আমার সাথে সবটাই শেয়ার করে। তোমরা সুখী হও, আমি এটাই চাই। সব ঠিক আছে আপু, আমি তাকে ভালোবাসি, কিন্তু আমার পরিবার আমার ছোটবেলায় বিয়ে ঠিক করে রেখেছে। সে যদি ফিরে আসে, তাই আমি খুব চিন্তায়। আরে আমি সব শুনেছি, ওইসব চিন্তা করতে হবে না। আমার মন বলছে এই সিফাত সেই ছেলের যার সাথে তোমার ছোটবেলার বিয়ে ঠিক হয়ে আছে। শ্রাবণের কথা শুনে তনু একটু অবাক হলো। তারপর সে বলল, আপু, আপনি কি করে জানেন? আমি কালকে রাতে স্বপ্ন দেখেছি, সৃষ্টিকর্তা আমার কানে কানে বলেছে, তাই তো বারবার তোমাদের দুজনকে দেখা করিয়ে দিয়েছে। তুমি বলো, তা না হলে কেন তোমরা বারবার মুখোমুখি হবে? কিছু তো একটা আছে, সে যাকগে, ওইসব নিয়ে ভেবে লাভ নেই। সিফাত তোমারই হবে, দেখবে। আমি ভবিষ্যতে বাণী করলাম, আমার কথা মিথ্যা হবে না। যদি হয়, আমার থেকে খুশি কেউ হবে না। আর একটা কথা, তোমার ভাইয়া এবার দিল্লিতে চলে আসছে। আমাকে রাফিকে নিয়ে ওর কাছে রাখবে। ওখানকার স্কুলে রাফিকে ভর্তি করে দেব। এই সপ্তাহটা শুধু তুমি পড়াতে এসো, সামনের সপ্তাহে চলে যাব। আর নাও তোমার 2 মাসের বেতন, যেটা বাকি ছিল দিয়ে দিলাম। তবে তোমায় আমি আর রাফি কিন্তু খুব মিস করব। আর ফোন করলে তুমি ফোন তুলবে। আর তোমার বিয়েতে যত কাজ থাকুক, আমি কিন্তু 1 মাস আগে পুরো পরিবার নিয়ে চলে আসব। কারণ আমার বাসর রাতে সিফাত রিয়াজ আমি খুব জ্বালিয়েছি, আমিও সেরকম জ্বালাবো। এবার তোমার ভাইয়া আমার সাথে যোগ দিবে। বুঝতে পারছো, আমাদের পুরো টিম শক্তিশালী। তবে রিয়াজের জন্য মনটা খুব খারাপ। শ্রাবণের কথা বুঝতে না পেরে তনু বলল, কেন আপু? রিয়াজ ভাইয়া তো বিয়ে করেছে একটা সুন্দরী মহিলাকে, খুব শিক্ষিত, সুন্দরী, স্মার্ট। তাহলে রিয়াজ ভাইয়ের জন্য কেন দুঃখ হচ্ছে? তনুর কথা শুনে শ্রাবণী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর বলল, তুমি জানো না কিছু? না তো। সিফাত তোমায় কিছু বলেনি? না। রিয়াজের বউ শক্তি রিয়াজকে ডিভোর্স দিবে। তার একটা ছেলের সাথে রিলেশন ছিল, ছেলেটা এতদিন বিদেশে ছিল, তাই ওর বাবা মা জোর করে ওর সাথে বিয়ে দিয়েছে। এখন ছেলেটা চলে এসেছে দিল্লিতে, সে আবার তাকে বিয়ে করবে। রিয়াজকে ছেড়ে চলে গেছে। শ্রাবণের মুখ থেকে সব কথা শুনে তনু শুধু মনে মনে হাসলো, আর কিছু বলল না। আজকে তনু হোস্টেলে তার রুমে পড়তে বসছিল। ঠিক সেই সময় তার দোলা আপু ফোন করার বলল, তনু কি করিস? এই তো আপু, পড়তে বসেছি। জানিস তো বাবার শরীরটা ভালো নয়, বাবার হার্টের সমস্যা দেখা দিয়েছে। আজকে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার অপারেশন করতে বলেছে, অনেক টাকা লাগবে। তাই মা বলল তোকে এ মাসে হাত খরচ কিছু দিতে পারবে না, তুই কিছু মনে করিস না, যেভাবে হোক একটু ম্যানেজ করে নিস, কেমন? দোলার কথা শুনে তনু বলল, ঠিক আছে আপু, আমি ম্যানেজ করে নেব। তোমাকে চিন্তা করতে হবে না, চাচার খেয়াল রাখবে। এখন রাখছি, তুই ভালো থাকবি। তনু জানে তার চাচি দোলাকে দিয়ে সব কথা বলাচ্ছে। চাচার অনেক দিন ধরেই হার্টের সমস্যা। ভাইয়া টাকা পাঠায়, তাছাড়া আমাদের জমি জায়গাও আছে, জমানো টাকাও আছে। ডাক্তার তো দেখাচ্ছে, কি এমন বাড়াবাড়ি হলো যে তার জন্য তনুকে খরচ দিতে পারবে না। তনু এবার একটু চিন্তায় পড়ে গেল, কারণ রাফি ওর কাছে আর পড়বে না। শুধু 2টো বাচ্চাকে প্রাইভেট পড়ায়, সেখান থেকে মাত্র 2000 টাকা। এই টাকা সে কী করে ম্যানেজ করবে?
এখন 1 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে লাগবে। সে চিন্তা করতে থাকে তার কিছু ভালো লাগছে না। তারপরের দিন সে আর কলেজে গেল না। কিছুদিন আগে তার এক বন্ধু একটা প্রাইভেটের জন্য বলেছিল, তখন তনু না করে দিয়েছিল। তাই সে ঠিক করলো সেই বাড়িতে একবার যাবে, তাদের সাথে কথা বলবে। যদি তাদের এখনো প্রাইভেট দেওয়া না হয় তাহলে সে পড়াবে। এই ভাবনা চিন্তা করে বেরিয়ে পড়লো। তার কাছে টাকা ছিল না, অটোয় গেলে পয়সা লাগবে, তাই সে পায়ে হেঁটে গেল। তারপর দেখলো একটা গাড়ি তার পাশ দিয়ে গেল। তারপর একটা গাছে গিয়ে ধাক্কা মেরে গাড়িটা দাঁড়িয়ে পড়লো। তনু কিছু বুঝতে পারলো না, আশেপাশে কাউকে দেখতে পেল না। সে গাড়িটার কাছে গেল, দেখলো সেই ব্যক্তিটা গাড়ির স্টিয়ারিংয়ের উপর মাথা গুঁজে শুয়ে আছে। তনু সেই গাড়ির সামনে গেল আর ভদ্রলোককে চিনতে পারলো। আঙ্কেল বলে সে চিৎকার করে বলল, কিন্তু সেই ব্যক্তি সাড়া দিল না। তনু এবার ভয় পেয়ে গেল। কি করবে বুঝতে না পেরে সে তার বন্ধু শুভকে ফোন করলো, সমস্ত ঘটনার কথা জানালো। শুভ সাথে সাথে তার বন্ধুদের নিয়ে সেখানে চলে এলো। সেই সাথে একটা অ্যাম্বুলেন্স চলে এলো। আনোয়ার খন্দকারকে হসপিটালে অ্যাডমিট করা হলো। 2 দিন পর আনোয়ার খন্দকারের জ্ঞান ফিরল। এই 2 দিন তনু হসপিটালেই ছিল। আনোয়ার খন্দকারকে দেখে ডাক্তার সাহিল বলল, এখন কেমন আছেন? এখন ভালো আছি, কিন্তু আমার কি হয়েছিল? আপনার স্ট্রোক হয়েছিল আর গাড়ির মধ্যেই আপনি স্টিয়ারিংয়ে গুজে সেখানে পড়েছিলেন। এক পথচারী আপনাকে দেখে আর সেই উদ্ধার করে আপনাকে এখানে নিয়ে আসে। আজ 2 দিন হলো আপনি অজ্ঞান ছিলেন, আর সেই মেয়েটা আজ 2 দিন হসপিটালে আপনার জন্য অপেক্ষা করেছে। আমরা অনেকবার বলেছি বাড়ি যেতে, কিন্তু ও যায়নি। ও আপনার সাথে কথা না বলে যাবে না। এবার জ্ঞান ফিরেছে, এই খবরটা ওকে দিয়ে আসি, আর ওকে এখানে নিয়ে আসছি। আপনি মেয়েটার সাথে কথা বলুন। কিছুক্ষণ পর ডক্টর সাহিল তনুর কাছে যায় আর তনুকে গিয়ে বলল, আর কান্নাকাটি করতে হবে না। আপনার আঙ্কেল জ্ঞান ফিরেছে, উনি আপনার সাথে কথা বলতে চাইছেন। চলুন ভেতরে চলুন। তনু ডক্টর সাহিলের সাথে ভেতরে আসে আর আঙ্কেলকে দেখে সে ছুটে যায় আর জিজ্ঞেস করে, আঙ্কেল কেমন আছেন? তনুকে দেখে আনোয়ার খন্দকার বলল, আরে মা তুমি, আমিও তো ভেবেছিলাম কে আমাকে বাঁচালো। আমার মা যখন আমার সামনে ছিল তখন আল্লাহরও ক্ষমতা নিয়ে আমাকে নিয়ে যাওয়ার। আনোয়ার খন্দকারের কথা শুনে ডক্টর সাহিল ও তনু দুজনে হেসে ফেলে। তনুর মুখটার দিকে তাকিয়ে আনোয়ার খন্দকার বলল, আমার মায়ের একবারও সময় হয়নি ওই ছেলেকে ফোন করার। সরি আঙ্কেল, একটু ব্যস্ত ছিলাম তাই ফোন করা হয়নি। কি এমন ব্যস্ত আমার মা যে তার ছেলের কথাও মনে হয়নি? আনোয়ার খন্দকারের কথা শুনে তনু কিছু বলে না। তা তুমি ওই রাস্তায় কি করছিলে? প্রাইভেট টিউশনে পড়বো বলে ওখান দিয়ে যাচ্ছিলাম, তারপর আপনাকে দেখতে পেলাম। তুমি প্রাইভেট পড়াও কেন? বাড়ি থেকে তোমাকে সাহায্য করে না? বাড়ি থেকে সাহায্য বলতে মেজো চাচা টাকা পাঠাতো, তবে এবার থেকে আর পাঠাবে না বলেছে। চাচার নাকি খুব শরীর খারাপ। আমি 2টো প্রাইভেট এমনিতেই পড়াতাম, আর একজন আমার কাছে পড়বে না। ওর বাবা রেলের চাকরি করে। সামনের মাসে ওরা দিল্লি চলে যাবে, ওইখানেই ভর্তি হবে। আর মাত্র 2টো বাচ্চা আছে, ওই টাকায় ম্যানেজ করতে পারতাম না। সেজন্য নতুন প্রাইভেট পড়ানোর জন্য তাদের বাড়িতে দেখা করতে যাচ্ছিলাম। তোমাকে প্রাইভেট পড়াতে হবে না। আমি তো এখানে নতুন অফিস করেছি, আমার কিছু লোক লাগবে। তুমি আমার অফিসে কাজ করবে। তুমি কম্পিউটার জানো? কম্পিউটার জানি বলতে শুধু বেসিকটা জানি। ওটা জানলেই হবে, অসুবিধা নেই। মাসে 8,000 টাকা স্যালারি পাবে, দিনে 4 ঘন্টা ডিউটি দেবে, আর কলেজেও তুমি যেতে পারবে। আনোয়ার খন্দকারের কথা শুনে তনুর চোখে জল চলে এলো। সে বলল, অনেক ধন্যবাদ আঙ্কেল। রাতের দিকে সিফাত ফোন করে। তনু তখন ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ফোনের আওয়াজে তনুর ঘুমটা ভেঙে যায়। ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকায়, দেখে সিফাতের ফোন। সে ফোন রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। কথা শুনে মনে হচ্ছে ঘুমাচ্ছিলে। হ্যাঁ গো, ঘুমিয়ে পড়েছিলাম। সিফাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7:30 বাজে। সে তনুকে বলল, এখন সন্ধ্যে 7:30 বাজে, এর মধ্যে ঘুমিয়ে পড়লে? পড়াশোনায় ফাঁকি মারা কিন্তু ভালো নয়। সিফাতের কথা শুনে তনুর একটু রাগ হলো। সে বলল, অতটা খারাপ মেয়ে ভাবছো কেন আমায়? আমি ভাগ্যমানের মেয়ে নই। কদিন ধরে একটু টেনশনে ছিলাম, তাই ঘুম হয়নি। আজকে ঘুমিয়ে পড়েছি তাই। কি হয়েছিল, টেনশন করছো? শ্রাবণী আপুর হাজব্যান্ড দিল্লিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আপু ছেলেকে নিয়ে দিল্লি চলে যাবে, তাই আমার কাছে আর পড়বে না।
তার বাড়ি থেকেও একটু সমস্যার জন্য টাকা দিতে পারবে না বলেছে। সেজন্য আমি টিউশনের খোঁজে দেখা করতে গিয়েছিলাম একজনের বাড়িতে। আর আসার সময় আমার হবু শ্বশুরের সঙ্গে দেখা। তাই? এ তো খুব ভালো খবর। এখন সেই ভদ্রলোক কেমন আছে? ভালো আছে, আজকে ছুটি হয়ে গেছে, বাড়ি চলে গেছে। এই দুদিন আমিও হসপিটালে ছিলাম। যতই হোক পরিচিত মানুষ, তবে ভদ্রলোক আমায় স্নেহ করে। আমিও ওনাকে দেখার পর থেকে বাবার অভাব বুঝতে পারিনি। কীরকম একটা মায়া জন্মে গেছে, তাই আমি ওখানে ছিলাম। তারপর তনু সব কথা সিফাতকে বলল, এমনকি তনুকে চাকরি দেওয়ার ব্যাপারেও বলল। সব শুনে সিফাত বলল, কি আর করবো বলো, কত ভাগ্য আমার, আমি শুধু অপেক্ষায় রইলাম। আসলে কি বলো তো, মা তো কথা দিয়েছিল, আমি সেখানে কি করে না করি বলো। দেখা যাক না, 18 বছর হয়ে গেছে। উনি ছেলের সন্ধান জানেন না, তবে উনি এখনো চেষ্টা ছাড়েননি। ওনার একটাই কথা, অভিমান করে দূরে সরে আছে, ফিরে আসবে। আমাকে বলেছে, তুই আমার ছেলের জন্য দোয়া করবি, দেখবি ও ঠিক ফিরে আসবে। আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব। দোয়া করি, যদি আল্লাহ তোমাদের মিলন লিখে রাখে তাহলে সে সত্যি তোমার জীবনে ফিরে আসবে। তবে একটা কথা খেয়াল করছো? কি সেটা? তুমি কিন্তু আমায় তুমি বলে ডাকছো, আর সম্পর্ক যাই হোক তুমি কিন্তু আমাকে তুমি বলেই ডাকবে। আর একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবে? মা তোমার সাথে আলাপ করতে চাইছিল, কথা বলবো মায়ের সাথে? না বলার কি আছে, তবে আমি একা কথা বলতে পারবো না। তুমি দাঁড়িয়ে থেকে আমাদের মাঝে আলাপ করিয়ে দেবে। তুমি কবে আসবে? এখন দেরি আছে, মার্চ মাসে যেতে পারি। এখন তো আমার আবার পরীক্ষা। মার্চের শেষে পরীক্ষা শেষ হয়ে যাবে। তাছাড়া একদিনেরই তো ব্যাপার। আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যাব। নানি তোমাকে দেখে খুব খুশি হবে। আমি তোমার কথা সবাইকে বলেছি। আমার সম্বন্ধে কি বলেছো? অন্য কিছু বলিনি, নেগেটিভভাবে নেবে না। তুমি অন্যের বউ ভাগদত্তা। আমার কি অধিকার আছে তোমাকে আমার বলে চালাবো? জাস্ট বলেছি বন্ধু, আর কিছু নয়। ঠিক আছে, তাই হবে। আজকে রাখছি, প্রচুর ঘুম পাচ্ছে, পরে আবার কথা বলবো। ওকে, গুড নাইট। তনু তার পরের দিন আনোয়ার খন্দকারের অফিসে যায়। তাকে আনোয়ার খন্দকারের ম্যানেজার সমস্ত কাজ বুঝিয়ে দেয়। আনোয়ার খন্দকার তনুকে বলল, তনু, তোমার মধ্যে কিছু গুণ আছে, তাই তো নীলিমা তোমাকে আমার ছেলের বউ করবে বলেছিল। কিন্তু আফসোস, নীলিমার ছেলেকে নিয়ে কোথাও হারিয়ে গেল। জানি না ওরা কবে ফিরে আসবে। তার কিছুদিন পর তনু অফিসে গিয়ে দেখে অফিসটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর সেখানে 50টার মতো বাচ্চা বসে আছে। প্রত্যেকে নতুন জামা প্যান্ট দিয়েছে, সবাই বসে বসে কেক খাচ্ছে। তনু কিছু বুঝতে পারে না। সে ম্যানেজারকে বলে, আজকে অফিসে কিছু অনুষ্ঠান আছে। হ্যাঁ, আজকে স্যারের ছেলের জন্মদিন, সেই হিসাবে স্যার কিছু পথ শিশুকে খাওয়াবেন আর ওদের নতুন পোশাক দেবেন। তাই সেজন্য অপেক্ষায় এত সুন্দর করে সাজানো হয়েছে। আমার কি মনে হয় জানেন নাহাদি ভাই, স্যার মনে হয় ওনার ছেলেকে অনেক ভালোবাসতো। কি এমন ঘটনা ঘটলো কে জানে, যে ওনার স্ত্রী ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। তনুর কথা শুনে নাহিদ বলল, আমরা জানি না, আজ অনেক দিন স্যারের সাথে আছি, কিন্তু স্যার কখনোই এইসব বিষয়ে কথা বলে না। ছেলের কথা বললেই তার চোখ ছলছল করে ওঠে, আর আমাদের কিছু জিজ্ঞেস করতে সাহস হয় না। তনু, স্যার তোমায় দেখা করতে বলেছে। ঠিক আছে, আমি যাচ্ছি। তনু আনোয়ার খন্দকারের রুমে গেল আর বলল, মে আই কাম ইন স্যার? আমি কতবার তোমায় বলেছিলাম আমার রুমে আসলে তোমাকে পারমিশন নিতে হবে না। এসো, ভেতরে এসো। তনু আনোয়ার খন্দকারের সামনে দাঁড়ায়, দেখে একটা ফটো, সম্ভবত স্যার আর স্যারের স্ত্রী। ওদের কোলে একটা বাচ্চা ছেলে বসে আছে। তনু জিজ্ঞেস করে, স্যার এটা কি আপনার হারিয়ে যাওয়া ছেলে? হ্যাঁ মা, আমার ছেলে আমার কলিজা, আর 26 বছর পূর্ণ হলো। তনু ফটোটা ভালো করে দেখলো, কি মিষ্টি মুখটা। তার ওই মুখটার সাথে একজনের মুখের খুব মিল খুঁজে পেল। কিছুক্ষণ ভালো করে ফটোটাকে দেখলো, আনোয়ার খন্দকারকে দিয়ে দিল। তারপর আর জিজ্ঞেস করলো, বুঝতে পারছি স্যার আপনার অনুভূতি, খুব ভালোবাসতেন ছেলেকে। তনু কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর জিজ্ঞেস করলো, স্যার আমায় ডেকেছিলেন? তোমায় ডেকেছিলাম একটা কারণে,
আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি প্রতি বছরই 50টা পথ শিশুকে খাওয়াই। এটা আমি প্রতি বছরই করে থাকি। এবছরও যেহেতু এখানে নতুন অফিসটা হয়েছে, তাই এখানের কিছু ছেলে মেয়েকে আমি নিয়ে এসেছি। আমার খুব ইচ্ছে আজকে দুপুরে ওদেরকে বিরিয়ানি করে খাওয়াবো। আর আমি সেদিন তোমার বাড়ি গিয়েছিলাম, তুমি খুব সুন্দর বিরিয়ানিটা রান্না করেছিলে। আমি চাইছিলাম তুমি নিজের হাতে বিরিয়ানি করে বাচ্চাগুলোকে খাওয়াও। অফিসে সব কিছুর ব্যবস্থাই আছে, তুমি কি করতে পারবে? তা না হলে আমি অর্ডার দিতাম। আনোয়ার খন্দকারের কথা শুনে তনু হাসতে হাসতে বলল, না স্যার, আপনাকে অর্ডার দিতে হবে না, আমি নিজের হাতে রান্না করব। আমাদের ছোট স্যারের জন্মদিন বলে কথা, আপনি এত আয়োজন করেছেন আর আমি রান্না করে খাওয়াতে পারবো না? তনু চলে যায় বিরিয়ানি রান্না করতে। এদিকে শিফাতের কলিগরা শিফাতের জন্মদিন উপলক্ষে একটা পার্টির আয়োজন করেছে। শিফাতের ছিল না, কিন্তু তার কলিগরা শোনে না। সকালে তার মা ও নানি শুভেচ্ছা বার্তা পেয়েছে। একটা হোটেলে ছোটোখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছে। সবাই শিফাতকে কংগ্রাচুলেশন করছে, সেখানে অনেকেই এসেছে। সেভাবে এক কলিগ আব্রাহাম শিফাতকে বলল, কিরে, আজকে ভাবির সাথে কথা বলেছিস? না, বলা হয়নি, রাতের দিকে ফোন দেব। তার মানে ভাবি তোকে এখনো কনগ্রাচুলেশন করেনি? ও কি করে জানবে যে আমার জন্মদিন বলে? তুই বলিসনি? না। সে কি রে, কেন বলিসনি? এত কথা বলিস আর জন্মদিনের কথাটা বলিসনি? তুই কেন শুধু শুধু ওকে ভাবি বলছিস? তোকে তো সবটাই বলেছি যে ওর অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে আছে। ছেলেটা এখনো ফিরে আসেনি বলে তাই এখনো বিয়ে হয়নি। এবার সে যদি ফিরে আসে তাহলে তো ওর সাথেই বিয়ে হবে। তাই আমি ওকে নিয়ে এতটা ভাবি না। যে আবার নয় তাকে নিয়ে ভেবে কি লাভ বলতো? তবে ও আমার ভালো বন্ধু। তুই মিথ্যা বলছিস, তুই মেয়েটাকে ভালোবেসে ফেলেছিস, আমি বুঝতে পারছি। তবে আমার মন বলছে ও তোরই হবে। তুই দেখে নিস, আমার কথাটা সত্যিই হবে। আব্রাহামের কথা শুনে শিফাত হাসলো আর বলল, দেখা যাক কি হয়। পার্টি শেষ হতে প্রায় রাত 12টা বেজে গেল। শিফাত ভাবলো আজ আর ফোন করবে না, কিন্তু কি মনে করে সে তনুকে ফোন করলো। আর সাথে সাথে তনু ফোনটা রিসিভ করলো আর বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো বলো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। রাত হয়েছে, এখনো ঘুমাওনি? ঘুমালে আর কি তোমার সাথে কথা বলতে পারতাম? তা ঠিক কথা। তা কি করছো এখন? এই তো তোমার সাথে কথা বলছি। এত রাত হয়ে গেল, তুমি এখনো ঘুমাওনি কেন? আসলে আজকে আমার জন্মদিন ছিল, সেই উপলক্ষে একটা পার্টির আয়োজন করা হয়েছিল। এই সবে বাড়ি ফিরলাম, মন চাইলো তোমার সাথে কথা বলতে, তাই ফোন করলাম। শিফাতের কথা শুনে তনু বলল, তা তোমার জন্মদিন আজকে, তুমি আগে বলনি কেন? আগে বললে কি করতে? কাছে থাকলে কি করতাম জানি না, তবে অনেকটা দূরে আছি তো, তাই এই মুহূর্তে কিছু করতে পারছি না। শুধু একটা কথাই বলবো, শুভ জন্মদিন, অনেক অনেক শুভেচ্ছা। তুমি সুস্থ থাকো, তোমার দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ ম্যাডাম। তারপর তোমার নতুন জব কেমন চলছে? খুব ভালো। জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? তোমার যেমন আজকে জন্মদিন ছিল, আমাদের কোম্পানির বসের ছেলেরও জন্মদিন ছিল। তোমায় তো আগে সব বলেছি, স্যারের ছেলে হারিয়ে গেছে আজ থেকে 18 বছর আগে। কিন্তু স্যার ওনার ছেলেকে খুব ভালোবাসতো। উনি প্রতি বছর ছেলের জন্মদিনে পথ শিশুদের নানা রকম উপহার দেন। আমাদের এখানে অফিসটা নতুন হয়েছে, এখানে কিছু পথ শিশুকে নিয়ে এসেছিল। 50টার মতো শিশু এসেছিল। আমি ভালো বিরিয়ানি রান্না করতে পারি বলে স্যার আমায় দায়িত্ব দিয়েছিল, ওই বাচ্চাগুলোকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে। আজকে আমি বিরিয়ানি রান্না করে বাচ্চাগুলোকে খাইয়েছি। বাচ্চারা খুব খুশি হয়েছে আর সকলে আমার প্রশংসা করেছে। স্যার আবারও বাচ্চাগুলোকে জামা প্যান্ট দিয়েছে। আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে। জানো, বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গিয়েছি। কি যে ভালো লাগছে তোমায় বোঝাতে পারবো না। আজকে স্যারও খুব কান্নাকাটি করছিল। জানো, স্যারের কাছে একটা ফটো দেখলাম, তাতে স্যারও স্যারের স্ত্রীর সাথে বাচ্চাটা কোলে বসে আছে। কি মিষ্টি সেই বাচ্চাটার সাথে তোমার অনেকটা মুখের মিল আছে। তনুর কথা শুনে শিফাত হাসতে হাসতে বলল, দেখো, আমি আবার তোমার স্যারের হারিয়ে যাওয়া ছেলে নয় তো। তুমি কেন হতে যাবে? তোমার তো মা আছে, নানি আছে,
তোমার বাবার কথা অবশ্য আমি জানি না। তোমার বাবা কোথায়? বাবা অন্য জায়গায় বিয়ে করে দ্বিতীয় সংসার পেতেছে। তবে আমার জীবনে কিছু ঘটনা আছে যেটা আমি তোমার সাথে শেয়ার করব, তবে এখন নয়। আমি ছুটিতে যাই, তোমার সাথে দেখা করে সব বলবো, কেমন? আর একটু আগে তোমার সাথে মজা করছিলাম। ঠিক আছে, তুমি কবে আসবে? বললাম তো, মার্চ মাসে যাব, 1 মাস ছুটি পাবো। ঠিক আছে, এখন রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। সিফাত হাসে, কিছু বলল না। এই মেয়েটার সাথে কথা বলতে তার ভালোই লাগে। না চাইতে সিফাত মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। কি হবে এর পরিণাম সে নিজেও জানে না। এক অনিশ্চিত ভবিষ্যৎ। সে ছেলেটা যদি ফিরে আসে, তনু তো তাকে বিয়ে করবে। তার বাবা মা কথা দিয়েছে। তখন তার কি হবে? না, সে আর মিথ্যা মায়া জড়াবে না। এরকম নানাবিধ চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়ে। মা, ভাইয়া এটা ঠিক কাজ করেনি। মেয়ের কথা শুনে তার মা রাবেয়া বেগম বলল, কি বলবো বল? আমি ভাবতেও পারিনি আমার ছেলে এমন একটা কাণ্ড করবে। আমাদের না জানিয়ে সে বিয়ে করবে। ভাইয়া ভাবি অশান্তি করছে, আমার আর ভালো লাগে না। আমি আর এই বাড়িতে থাকবো না। হয়তো তোমরা আমার বিয়ে দিয়ে দাও, তা না হলে আমাকে কিছু কাজ করতে দাও। এমন কাজ করতে চাই যাতে আমাকে এই বাড়িতে থাকতে না হয়। তুই এক কাজ কর, তনুকে ফোন কর। তনু যেখানে কাজ করে সেখানে যদি লোক নেয়, তুই তাহলে ঢুকে পড়। তুই তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিস, আশা করি তুই পারবি। আর ওই আঙ্কেল তোর তো পরিচিত। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমার মনে ছিল না। আমি আজকে তনুকে ফোন করব। দোলার ভাইয়া শরীফুল বিদেশে ছিল। ওখানে একটা প্রবাসী মেয়েকে সে বিয়ে করে। মেয়েটা বাঙালি। সে তার বাবা মার সাথে ওখানেই থাকতো। ওখানে থাকতে থাকতে শরীফুলের সাথে প্রেম হয়। পরবর্তীকালে বিয়ে করে শরীফুল মেয়েটাকে নিয়ে দেশে ফিরে আসে, যেটা রাবেয়া বেগম পছন্দ করে না। কারণ ও চেয়েছিল দোলার বিয়ে দিয়ে ছেলের বিয়ে দিতে। সেই মতো তার এক আত্মীয় মেয়েকে পছন্দ করে রেখেছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল, ছেলে তার কথা শুনলই না। তার পছন্দের মেয়েকে বিয়ে করে নিল। এদিকে তার স্বামী অসুস্থ। ছেলে তার বাবার কোনো চিকিৎসার টাকা দিতে রাজি নয়। তার বউ, সেও আইবুড়ো ননদ ও অসুস্থ শ্বশুরের দায়িত্ব নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। এদিকে দোলা তনুকে ফোন করে। তনু তখন পড়তে বসেছিল। দোলার ফোন দেখে তনু বলে, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম। ভালো নেই রে। কেন আপু, কি হয়েছে? চাচিরা ভালো আছে তো? কি বলবো বলতো? তুই তো জানিস বাবা এমনিতে অসুস্থ, আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। ভাইয়া কিছুদিন আগে প্রবাসে একটা মেয়েকে বিয়ে করেছে। যদিও মেয়েটা বাঙালি, কাজের সূত্রে বাবার সাথে বিদেশে থাকতো। মেয়েটা ভীষণ অহংকারী। ও বলে দিয়েছে অসুস্থ শ্বশুর আর ননদকে প্রথম দায়িত্ব নিতে পারবে না। শাশুড়ি যতদিন কাজ করতে পারবে ততদিন খেতে দেবে, না হলে দেবে না। ভাই এখন বইয়ের কথায় ওঠা বসা করে। বাড়িতে অশান্তি হচ্ছে, আমার ভালো লাগছে না। তাই মায়ের সাথে আর ছোট চাচির সাথে আলোচনা করে আমি ঠিক করেছি আমি তোর কাছে গিয়ে থাকবো। তুই যে কোম্পানিতে কাজ করিস ওখানে কোনো লোক নেবে না। যদি নেয় তুই আঙ্কেলের সাথে কথা বল, আমি তাহলে কাজ করব। আমার শিক্ষাগত যোগ্যতা তো তুই জানিসই, আর আমি কম্পিউটার জানি, কোনো অসুবিধা হবে না। দোলার সব কথা শুনে তনু বলল, আপু, তোমাকে চিন্তা করতে হবে না। আমি কালকে আঙ্কেলের সাথে কথা বলবো। যদি লোক নেই, তুমি তাহলে পরশুদিন এখানে চলে আসবে। এখানে তোমার কোনো অসুবিধা হবে না। হোস্টেলে থাকবে, তারপর আমরা কোনো বাড়ি ভাড়া নেব। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আপু, তুমি চিন্তা করো না। তাই যেন হয়। এখন রাখছি। তারপরের দিন অফিসে এসে তনু আনোয়ার খন্দকারের সঙ্গে দেখা করে আর বলল, আঙ্কেল আসবো? আমি তোমাকে কি বলেছি? আমার রুমে আসলে তোমাকে পারমিশন নিতে হবে না। তুমি তো আমার মেয়ে, তার মানে তুমি এখন আমাকে বাবা মনে করো না, তাই তো? এত পরপর ভাবো? আনোয়ার খন্দকারের কথা শুনে তনু হাসলো আর বলল, ঠিক তা নয় স্যার, ব্যাপারটা। ঠিক আছে, এখন কি হয়েছে বলো। আঙ্কেল, আমার দোলা আপুকে তো দেখেছেন? হ্যাঁ দেখেছি। তো জমিরের ছোট মেয়ে তো?
হ্যাঁ আঙ্কেল, ওই আপুর একটা কাজের দরকার। আপুর বিয়ে দেখাশোনা হচ্ছে, কিন্তু গায়ের রংটা একটু কম বলে পাত্রপক্ষরা রিজেক্ট করে দিচ্ছে। সেরকম যোগাযোগ হচ্ছে না আপুর। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কম্পিউটার জানে, যে কোনো কাজ আপু করতে পারবে। কিছুদিন আগে শরীফুল ভাইয়া মানে চাচার ছেলে যে বিদেশে থাকতো, সে একটা প্রবাসী মেয়েকে বিয়ে করেছে। মেয়ে যদিও বাঙালি, মেয়েটা ভীষণ অহংকারী। সে বলে দিয়েছে অসুস্থ শ্বশুর ননদের কোনো দায়িত্ব নিতে পারবে না, আর শাশুড়ি যতদিন আছে কাজ করবে আর খাবে। দোলা আপু আমাকে কালকে ফোন করেছিল। ও বলেছে আমার ভালো লাগছে না থাকতে, তাই একটা কাজ দেখতে। আঙ্কেল, আপনি না করবেন না? আমাদের কোম্পানিতে লোক নিচ্ছে, আপুকে নিন না, ও যে কোনো কাজ করতে পারবে। তনুর কথা শুনে আনোয়ার খন্দকার বলল, তোমাকে অনুরোধ করতে হবে না। তুমি যেমন আমার মেয়ে, দোলাও তো আমার মেয়ের মতো। তুমি ওকে আসতে বলো। আমাদের কোম্পানিতে এখনও 2টো মেয়েকে নেওয়া হবে। একজনকে মোটামুটিভাবে ঠিক করা হয়ে গেছে, আর দোলাকে তাহলে নেওয়া হবে। তুমি আজকে ফোন করে দাও, ও কালকের মধ্যে যেন চলে আসে, তাহলে পরশু থেকে জয়েন করতে পারবে। আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাবো তার ভাষা নেই। ধন্যবাদ জানাতে হবে না, তোমাদের মুখের হাসি দেখলে তাতে আমি খুশি। আচ্ছা তনু, তোমার মা কি তাহলে ওদের সংসারে থাকে না? না, এখন আর থাকে না। চাচা অসুস্থ, ভাই আর ভাবি খুব অশান্তি করে, সেজন্য মা আলাদা থাকে। মায়ের নামে একটা জমি আছে, ওতে মায়ের চলে যায়। এবার থেকে আমিও মাকে কিছু টাকা পাঠাবো, তাহলে আর মায়ের কষ্ট হবে না। আনোয়ার খন্দকার তনুর কথা শুনে খুব খুশি হলো। তনু দোলাকে ফোন করে আর বলল, আপু, তোমার চিন্তা করতে হবে না, আমি আঙ্কেলের সাথে কথা বলেছি। আঙ্কেল তোমাকে আসতে বলেছে। তুমি কালকে বিকেলের মধ্যে এখানে চলে এসো, আর পরশুদিন কাজে জয়েন করবে। আর তোমার সমস্ত ডকুমেন্ট তুমি সাথে করে নিয়ে আসবে। দেখতে দেখতে 4 মাস হয়ে যায়, তনুর পরীক্ষা হয়ে যায়। দোলা আসার পর তনু আর হোটেলে থাকে না। দোলার সাথে সে একটা বাড়ি ভাড়া নিয়েছে, সেখানেই থাকে দুজনে। এদিকে কলিং বেলে আওয়াজে আমিনা বেগম দরজা খুলে দেন। সামনে সিফাতকে দেখে সে চমকে যায় আর ছেলেকে জড়িয়ে ধরে বলল, আরে তুই একটা ফোন করে তো আসবি। কালকেও তুই আমার সাথে কথা বললি, কিন্তু এখানে আসবি বলে তুই কিছু বললি না। মায়ের কথা শুনে সিফাত হাসলো আর হাসতে হাসতে বলল, জানি, এলে কি আর তোমায় এভাবে সারপ্রাইজ দিতে পারতাম? তা ঠিক কথা, তুই এসেছিস ভালো হয়েছে। তোর নানি শরীর একদমই ভালো নয়, সে ভুলভাল বকছে আর আমাকে পাগল করে দিচ্ছে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, আমি তো তোকে ফোন দিয়েছিলাম, তুই বললি কাজ আছে, আসতে পারবি না। তোর জন্যই বোধহয় নানি এখনো বেঁচে আছে। তুই আগে নানির সাথে দেখা কর, দেখ চিনতে পারে নাকি। নাতির বিয়ে দেব, নাতবউ দেখব, কত আশা। তুই তো একবার তনুকে আনতে পারতিস। কী সব উল্টোপাল্টা কথা বলছো? এখন বিয়ে হবে কি তার ঠিক নেই। আমি বলে দিলাম, এই মেয়েই আমার বৌমা হবে। ঠিক আছে, সবাই বলেছে, তুমিও বললে, তাই হয় জানো। কিন্তু সিফাতের নানির নাত বউ দেখা হলো না। সেই রাতে সিফাতের নানির ইন্তেকাল হলো। সব কাজ হয়ে গেলে আমিনা বেগম সিফাতকে বলল, তোর নানি তো চলে গেলে নাত বউকে দেখা তার হলো না। আমার শরীর ভালো নয়, কবে কি হয়ে যায় তার ঠিক নেই। তুই একবার তনুকে নিয়ে আয়, আমি ওকে দেখব। ঠিক আছে মা, আমি কথা বলবো। রাতের দিকে সিফাত তনুকে ফোন করে আর বলল, তনু, কাল যদি ফাঁকা থাকো আমার সাথে একবার দেখা করবে। কেন, তুমি বাড়ি এসেছো নাকি? হ্যাঁ, 1 মাসের ছুটিতে বাড়িতে এসেছি। আসলে নানি অসুস্থ ছিল, মারা গেছে। নানির খুব ইচ্ছে ছিল তোমাকে দেখার, কিন্তু নানি তো চলে গেল। এদিকে মাও বলছে মায়ের শরীরটা ভালো নেই। মা তোমার সাথে কথা বলতে চাইছে, দেখতে চাইছে তোমাকে। একবার আসবে? আমার যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু সবই তো তুমি জানো, তাই বলছিলাম। এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি মাকে সব বলেছি। আমাকে বিয়ে করতে হবে না, আমরা ভালো বন্ধু হয়ে থাকবো। প্লিজ তনু, তুমি না বলো না, তুমি আসবে। ঠিক আছে, কাল বিকেল 3টায় যাব। আর শোনো না,
দোলা আপু আমার সাথে যাবে। তুমি তো জানো আপু এখন আমার সাথে থাকে। আমি যদি ওকে না জানিয়ে যাই তাহলে আপু কিছু মনে করতে পারে। তোমার সমস্যা হবে না তো? না না, সমস্যা হবে না। তুমি চলে এসো, আমি স্টেশনে থাকবো। ওখানে আমি গাড়ি নিয়ে অপেক্ষা করব। স্টেশন থেকে আমাদের বাড়ি 10 মিনিট। ওকে রাখছি এখন, কাল তাহলে দেখা হচ্ছে। তনু যখন সিফাতের সাথে কথা বলছিল দোলা ওয়াশরুমে ছিল। দোলা আসতেই তনু দোলাকে বলল, আপু কালকে আমার সাথে এক জায়গায় যাবে? কোথায় যাব? সিফাতের বাড়ি। সিফাত বলতেই দোলা ঠিক বুঝলো না। দোলা তনুকে বলল, সিফাত কে রে তনু? তোর বয়ফ্রেন্ড বুঝি? কি আর বলবো আপু, আমার বন্ধু বলতে পারো। ও আমায় খুব পছন্দ করে। আমি যে পছন্দ করি না তা নয়, কিন্তু আমি কোনো একটা জায়গায় যেন আটকে পড়ে আছি। তাই আমি এখনো হ্যাঁ আর না এর মাঝে রেখে দিয়েছি তাকে। ছেলেটাকে তুমি চেনো? তোমাকে দেখতে গিয়েছিল মনে আছে? আমি যাদের অপমান করেছিলাম তার জন্য চাচি আমায় মেরেছিল। শিলিগুড়ির ছেলে, মনে পড়েছে এবার তোমার? ওর ফুপিও ফুপির মেয়ে কথাবার্তা বলছিল। তনুর কথা বুঝতে পেরে দোলা বলল, বুঝতে পেরেছি, সেই ছেলেটা আর্মিতে চাকরি করে। আরে আপু, এখানে এসে একদিন রেস্টুরেন্টে তার সঙ্গে দেখা। তারপর থেকে কথাবার্তা বলে আমি যখন তাকে বললাম আমার বিয়ে ঠিক আছে, তার মনটা খারাপ হয়ে গেল। তারপর সে বলেছিল ক্ষতি কি, আমরা যদি ভালো বন্ধু হই। তাই আমি হ্যাঁ বলে দেই। কেন জানি না ছেলেটাকে আমি না বলতে পারিনি। তনুর কথা শুনে দোলা বলল, দেখ, যে হারিয়ে গেছে সে কখনো ফিরে আসবে না। আর এই ছেলেটা খারাপ নয়, আমি দেখেছি ছেলেটাকে। তাই তুই ওকে হ্যাঁ বলে দে। সেটা কি ঠিক হবে? এখানে আঙ্কেল মানে আমাদের স্যার আছে, তো উনি যদি শোনেন কষ্ট পাবেন। উনি আশাবাদী ওনার ছেলেকে ফিরে পাবেন। তাই ওনাকে আমি দুঃখ দিতে পারবো না। আমি অপেক্ষা করব। 18 বছর হয়ে গেছে, আর কি সে ফিরে আসবে? জানি না আপু। তারপরে একটু থেমে তনু দোলাকে বলল, তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? সিফাত যার জন্য তোমাকে দেখতে গিয়েছিল তার নাম রিয়াজ। ওর বিয়ে হয়েছিল, কিন্তু 1 মাস পর ওর বউ ওর বয়ফ্রেন্ডের সঙ্গে চলে গেছে। এখন ডিভোর্স হয়ে গেছে। তাই বুঝি? তাই তো শুনলাম। আর ছেলেটা নাকি ওর ফুপি আর ফুপির মেয়ের ওপর খুব রেগে আছে। ওর তো পছন্দ হয়েছিল, কিন্তু ফুপি আর ওর মেয়েরটার জন্য না করে দিয়েছে। এখন ওর ফুপির বাড়িতে থাকে না, আলাদা জায়গায় ফ্ল্যাট কিনে আছে। তোকে কে বললো এত কথা? সিফাত বলেছে। পরে বলেছিল রিয়াজের ব্রেন ওয়াশ করা হয়েছিল। ও নাকি তোমাকে পছন্দ করেছিল। সে যাকে জুটি তবু ওপরওয়ালা তৈরি করে। তোমার ভাগ্য ছিল না তাই হয়নি। আমি ওইসব নিয়ে ভাবি না। তা কাল তো অফিস আছে, কখন যাবি? রবিবার ছুটি, ওই দিন যাব। ঠিক আছে। তনু, মা ফোন করেছিল, কিছু টাকা চাইছে। আমি তো এখনো মাইনে পাইনি। তুই কিছু টাকা দিতে পারবি? কত চাইছে? 3000 টাকা হলে হবে। ঠিক আছে, আমি পাঠিয়ে দেব। আমি মাইনে পেলে তোকে দিয়ে দেব। তবে ছোট চাচি এখন ভালো আছে, আমাদের সংসারে না থাকাই ভালো। ও একটা মানুষ, শুধু শুধু কষ্ট করতে যাবে কেন বল? কিছুদিন পর তুই তোর মাকে নিয়ে চলে আসবি এখানে। মা আসবে না এখানে। মা ওই গ্রামের বাড়িতেই ভালো থাকবে। যতই হোক শ্বশুরের ভিটে বলে কথা, বড্ড মায়া জমে গেছে। তাই তো মা কোথাও যেতে চায় না। আর টাকা তোকে দিতে হবে না, ওরা আমাকে মানুষ করেছে। আমারও তো একটা দায়িত্ব আছে। আর যদি আমার বাবা হতো, আমি কি ফিরিয়ে দিতে পারতাম? চাচা তো আমার বাবারই মতো। তনুর কথায় দোলা তনুকে জড়িয়ে ধরে আর বলল, আমি জানি রে তনু, তোর মনটা অনেক বড়। কেন তোকে তখন বকাবকি করতো আমি বুঝতে পারতাম না। আমি তোকে খুব ভালোবাসি রে তনু, তুই সবসময় ভালো থাক, এটা আমি চাই। দোলার কথা শুনে তনু হাসতে হাসতে বলল, আমিও তো চাই আমার আপুর ভালো হোক। তোমার ভালো হবে আপু। তুমি আমার থেকে 2 বছরের বড়, কিন্তু আমার সবচেয়ে বড় বন্ধু তুমি। খুব তাড়াতাড়ি তোমার জীবনে সুখ আসবে, দেখে নেবে। কে বলেছে তুমি কালো? কত সুন্দর তোমার গায়ের রংটা। আমার তো তোমাকে ভালো লাগে। এই শহরের জল হাওয়া লেগে
তোমার গায়ের গ্লেজ অনেক ফিরে গেছে। এবার যদি তোমার দুলাভাই দেখে আর চোখ ফেরাতে পারবে না। তোর ভালো লাগলে হবে, যার ভালো লাগার তার তো লাগছে না। খুব তাড়াতাড়ি লাগবে। তার পরের দিন তনু অফিসে গেলে আনোয়ার খন্দকার তনুকে ডেকে পাঠায় আর বলল, তনু, তোমাকে আর দোলাকে রবিবার একবার অফিসে আসতে হবে। কিন্তু রবিবার তো ছুটি। জানি তো ছুটি, কিন্তু কোম্পানির নিয়ম আছে, প্রতি বছর অডিট করা হয়। ওই দিন সানডে, কাজগুলো একটু গুছিয়ে রাখবো। মার্চ মাস চলছে তো, ঠিক না থাকলে পরবর্তীতে সমস্যা হতেই পারে। আনোয়ার খন্দকারের কথা শুনে তনুর মন খারাপ হয়ে গেল। সেটা লক্ষ্য করে আনোয়ার খন্দকার বলল, কোনো সমস্যা তোমার? সমস্যা বলতে স্যার, ওই দিন আমরা এক বন্ধুর বাড়িতে যাওয়ার কথা ছিল। আমি আর আপু ওই দিন যাব। আসলে রবিবার বলে আমরা ওই দিনটা ধরেছিলাম। তারপর আপনি আবার বলছেন ঠিক আছে স্যার, ওখানে তাহলে আমরা না করে দিয়ে অফিসের কাজে ইম্পর্ট্যান্ট দেই। তাই সবার আগে অফিসে আসব। তনুর কথা শুনে আনোয়ার খন্দকার বলল, না তনু, তুমি বন্ধুর বাড়ি যাও। তুমি যখন কথা দিয়েছো, আমি চাই না কথার খেলাপ করতে। অন্য একদিন ছুটি শেষ করে আমার কাজটা করবে। সেদিন হয়তো একটু রাত হয়ে যাবে, তোমাদের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেব। কেমন? তোমরা যাও, ঘুরে এসো। আনোয়ার খন্দকারের কথা শুনে তনু খুব খুশি হলো আর বলল, ধন্যবাদ স্যার। ধন্যবাদ জানাতে হবে না, আমি বলছি না তুমি আমার মেয়ে। মেয়েকে কখনো বাবা ধন্যবাদ জানায়? শিফাত এসেছে রিয়াজের ফ্ল্যাটে। রিয়াজ তখন ল্যাপটপে বসে অফিসের কাজ করছিল। শিফাত রিয়াজকে বলল, রিয়াজ চল, আজকে একে যাব। কোথায় যাবি? আমার দুজন গেস্ট আসবে, ওদেরকে আনতে যাব। তুই যা, আমার ভালো লাগছে না। তুই চল, ভালো লাগবে। আচ্ছা, তোকে একটা কথা বলা হয়নি, তোর তো ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। কিছু টাকা পয়সা চেয়েছে ওরা? কি টাকা পয়সা চাইবে? আমি কি নিজে থেকে ছেড়েছি? ও তো নিজেই বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। এখানে আমার কোথায় দোষ? আমার কোথায় কষ্ট হয় জানিস? আমার ফুপি আর ওই ঝর্ণার জন্য। ওরা সব কিছু জেনে আমার সর্বনাশ করলো। আমি ফুপিকে খুব ভালোবাসতাম। তারপর আমরা আর্থিক সংকটে পড়ি। ওই ফুপির সাহায্যে আমি ইঞ্জিনিয়ার পাশ করি আর চাকরি পাই। তারপর থেকে ফুপির বাড়িতেই থাকতাম। কিন্তু ফুপি কী করলো? জেনে শুনে ওই মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিল। কিন্তু সে কি করলো? ও জানতো মেয়েটার আগে থেকে রিলেশন ছিল, তার সত্ত্বেও কেন আমার সর্বনাশ করলো? আমি যা মাইনে পেতাম ফুপির হাতে তুলে দিতাম। খুব বিশ্বাস করতাম ওদের। আমার খুব ঘেন্না করে জানিস। তবে তুই বেঁচে গেছিস। ঝর্ণাকে তুই পছন্দ করতিস না, আমি জানতাম। তবুও তোর পিছনে ঘুরঘুর করতো, আমার খারাপ লাগতো। শুনেছি ঝর্ণা এখন নাকি একজনের সাথে রিলেশন করছে। বিয়ে করবে কি না জানি না। আচ্ছা রিয়াজ, তুই কি দোলাকে এখনো পছন্দ করিস? দেখ শিপাত, তোকে আমি সত্যি কথা আগেই বলেছি। মেয়েটাকে আমার ভালো লেগেছিল। সত্যি কথা বলতে কি, আমি ন্যাচারালে বিশ্বাসী। এই সাজুগুজু মেয়েদের আমার ভালো লাগে না। মেয়েটার মধ্যে একটা মায়া ছিল। গায়ের রঙটা হয়তো একটু কম, কিন্তু আমার মেয়েটাকে পছন্দ ছিল। কিন্তু আমার ফুপি আর ফুপির মেয়ে, ওরা যত সর্বনাশ করলো, আমি কি বলবো? বুঝে উঠতে পারছিলাম না। তবে যা হয়েছে ভালোই হয়েছে। কিচ্ছু ভালো হয়নি। তুই চল আজকে। তনু আর দোলা আজকে আমাদের বাড়িতে আসবে। দোলার এখনো বিয়ে হয়নি। আমার মনে হচ্ছে সৃষ্টিকর্তা তোর জন্য ওকে বানিয়েছে। তবে তুই আর না করবি না। আজকে ওর সাথে কথা বলবি। যদি ও রাজি হয়ে যায়, সামনের মাসে তোদের রেজিস্ট্রি করে বিয়ে দিয়ে দেব। তুই ভালো চাকরি করিস, তোর ফ্ল্যাট আছে, সমস্যা কি? একটা মেয়ের দায়িত্ব নিতে পারবি না? দোলা এখন একটা জব করছে, ও স্বাবলম্বী। শিফাতের কথা শুনে রিয়াজ কিছু বলল না। শিফাত বলল, কিরে, যাবি তো আমার সাথে? 2 মিনিট বস, আমি রেডি হচ্ছি। তারপর শিফাত আর রিয়াজ দুজনেই তনু আর দোলাকে স্টেশনে আনতে যায়। রিয়াজকে দেখে দোলা চোখ নামিয়ে নেয়। তনু রিয়াজকে বলে, ভাইয়া ভালো আছেন? ওই আছি আর কি। ওরা যখন চারজনে কথা বলছিল, ঠিক তখন আনোয়ার খন্দকার গাড়ি নিয়ে এখান দিয়ে যাচ্ছিল। ওদেরকে দেখে সামনে আসে আর তনুকে উদ্দেশ্য করে বলে, তনু,
এইটা বুঝি তোমার বন্ধু? আনোয়ার খন্দকারকে এখানে দেখবে তনু আর দোলা ভাবতেও পারেনি। ওরা দুজনে প্রথমে কিছুটা চমকে যায়, তারপর স্বাভাবিক হয়ে তনু বলল, হ্যাঁ স্যার। তারপর তনু শিফাত আর রিয়াজের সাথে আনোয়ার খন্দকারের আলাপ করিয়ে দেয়। শিফাত যখন নিজের নাম বলে তখন আনোয়ার খন্দকারের বুকটা কেঁপে ওঠে। সে শিফাতের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তার মনে হয় সে কিছু হারিয়ে ফেলেছিল আর সে ফিরে পেয়েছে। তবু স্বাভাবিক হয়ে সে ওদেরকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, তোমরা এসো, আমারও তাড়া আছে। তখন শিফাত আনোয়ার খন্দকারকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল আপনি চলুন আমাদের বাড়িতে। তোমার বাড়িতে কে আছে? মা আছে, নানি কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আর তোমার বাবা আর বাকি ভাই বোন? বাবা কর্মসূত্রে বাইরে থাকে, সে আবার দ্বিতীয়বার বিয়ে করেছে, তাই আমাদের সাথে যোগাযোগ নেই। আমার কোনো ভাই বোন নেই, আমি একা। ও আচ্ছা, ঠিক আছে। তোমার মাকে আমার কথা বলবে। তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছে, এর আগেও হয়তো তোমাকে কোথাও দেখেছি। ওদের কথা শুনে তনু বলল, আঙ্কেল উনি তো একজন আর্মি অফিসার। কিছুদিন আগে তামিলনাড়ুতে ভয়াবহ বন্যা হয়েছিল, কিছু পরিবার সমস্যার সম্মুখীন হয়েছিল। উনি এবং ওনার টিম খুব ঝুঁকি নিয়ে ওদের রেস্কিউ করেছে। মিডিয়াতে দেখেছি এলাম, তারপর হয়তো ওনাকে এখানেই দেখে থাকবেন। তনুর কথা শুনে আনোয়ার খন্দকার একবার ভালো করে দেখলো, তারপর বলল, হয়তো হবে, ঠিক আছে। তোমরা সকলে একদিন আমার বাড়িতে এসো। আমি যদিও কলকাতায় থাকি, তবে মাঝে মাঝে এখানে আসি। নতুন কোম্পানি খুলেছি তো, এখানে আমার একটা ফ্ল্যাটও কিনেছি। তোমরা একদিন এসো আমার ফ্ল্যাটে, কেমন? আনোয়ার খন্দকারের কথা শুনে শিফাত বলল, হ্যাঁ আঙ্কেল, যাবো একদিন। বাড়িতে এলে আমিনা বেগম তনু ও দোলাকে জড়িয়ে ধরে। তারপর তনুকে উদ্দেশ্য করে বলে, আমি সিফাতের মুখ থেকে তোমায় নিয়ে অনেক গল্প শুনেছি, তুমি সত্যি সুন্দর। আমিনা বেগমের কথা শুনে তনু বলল, আমিও আপনার ছেলের মুখ থেকে অনেক গল্প শুনেছি, আপনিও তার চেয়ে সুন্দর। তনুর কথা শুনে সকলে হেসে উঠল। রিয়াজ এক দৃষ্টিতে দোলার দিকে তাকিয়ে আছে। দোলা খুব বিরক্ত হচ্ছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। তনু দোলার কানে কানে বলল, আপু উনি মনে হয় তোমাকে ভুলতে পারেননি, তাই তোমার দিকে তাকিয়ে আছে। চুপ কর, উল্টোপাল্টা কথা বলিস না। উনি বিবাহিত ছিল, এখন নয়, ডিভোর্স হয়ে গেছে। আমার যতটা মনে হয় তুমি ওনাকে পছন্দ করো, তাহলে সমস্যা কি? তুমি তো একটা নিরাপত্তা চাও। আমার তো মনে হয় ভাইয়া তোমাকে সবটা দেবে, তুমি তো আবার বাড়ি ফিরে যেতে চাও না। তনু যখন দোলার কানে কানে কথাগুলো বলছিল তখন শিফাত বলল, এই তোমরা কানে কানে কি কথা বলছো? শিফাতের কথা শুনে দোলা বলল, আমার মন পেকে গেছে, ওর এখন জামাই লাগবে। আছে সিফাত আপনার কাছে? আছে তো, শুধু আপনার বোন রাজি হলেই হবে। আমার জামাই এখন পরে হবে, আগে রিয়াজ ভাইয়ার সাথে আপুর বিয়েটা দিয়ে দিন তো। আমার আপুর মতো বউ কিন্তু আপনি পাবেন না রিয়াজ ভাই, দেখবেন আপনি সুখী হবেন। তনুর কথা শুনে রিয়াজ শিফাত হাসে আর দোলা লজ্জা পায় আর বলে, কি সব উল্টোপাল্টা কথা বলিস? যা সত্যি তাই বলছি, প্লিজ ভাইয়া আপনি আর না করবেন না। তনুর কথা শুনে রিয়াজ বলল, তনুর, তোমার আপুকে যেদিন প্রথম দেখি সেদিন আমার ভালো লেগেছিল, কিন্তু কিছু কারণে আমাদের বিয়েটা হয়নি। আমার ফুপি অন্য জায়গায় বিয়ে দিয়েছিল, কিন্তু আমার সুখ হয়নি। হয়তো তোমার আপুই আমার ভাগ্যে আছে। তোমার আপুর যদি আপত্তি না থাকে তাহলে সামনের মাসেই আমি ওকে বিয়ে করতে চাই। আপুর কোনো আপত্তি নেই, আপনি বিয়ের দিন ঠিক করুন। তখন পাশ থেকে শিফাত বলল, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তোমারও হয়েছে তাই। এই তুমি এখানে কোনো কথা বলবে না, আমি শালি, আমি জানি আমার আপু কি চায়। ঠিক আছে, আমিও রিয়াজের বন্ধু ও ভাই, আমি ওর তরফ থেকে বলছি, ওর এই বিয়েতে কোনো অসুবিধা নেই। যদি উভয়ে রাজি থাকে তাহলে সামনের মাসে বিয়েটা হয়ে যাক। কিছুক্ষণের জন্য শিফাত তনুকে নিয়ে অন্য ঘরে চলে যায়, রিয়াজ আর দোলাকে রেখে যায়। রিয়াজ দোলাকে বলল, সরি দোলা, আমাকে ভুল বোঝো না। সেদিন আমার কিছু করার ছিল না, আমি অসহায় ছিলাম। বুঝতে পারছি, আমি সব শুনেছি আর আপনাকে কিছু বলতে হবে না। তাহলে আমাকে বিয়ে করতে সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই, শুধু আমি একবার
আমার বাড়ির লোকদের সাথে কথা বলবো। ঠিক আছে। তনু ও দোলার খুব ভালো লাগলো ওদের বাড়ির পরিবেশ। যাবার আগে আমেনা বেগম তনুকে নিজের রুমে ডেকে একজোড়া সোনার বালা তনুর হাতে পরিয়ে দেয় আর বলে, এটা তোমার জন্য। তনু প্রথমে বুঝতে পারেনি সোনার বলে, তারপরে ভালো করে দেখে বুঝতে পারে সোনার। তনু বলল, আন্টি আপনি কি করছেন? এই সোনার বেলা আমাকে দিচ্ছেন কেন? আসলে তোমাকে আমার সিফাত অনেক পছন্দ করে, তাই আমি তোমাকে পরিয়ে দিলাম। কিন্তু আন্টি আমার তো বিয়ে। কথাটা শেষ করতে দিল না তনুকে। তার আগে আমিনা বেগম বলল, তোমাকে কিছু বলতে হবে না, আমাকে সিফাত সবটাই বলেছে যে ছোটবেলায় তোমার বিয়ে ঠিক করেছে তোমার মা বাবা। তোমার হারিয়ে যাওয়া সেই ছেলেটা যে তোমার হবু স্বামী, সে ফিরে আসুক, তাকে তুমি বিয়ে করবে। তবু আমার ছেলে তোমাকে পছন্দ করেছে, তাই এই উপহার আমি তোমায় দিলাম। তুমি আর না করো না। তা বলে সোনার জিনিস? মায়ের আশীর্বাদ বলে রেখে দাও। আমিনা বেগমের কথা শুনে তনুর কিছু বলতে ইচ্ছে করলো না। তারপরের দিন অফিসে এলে আনোয়ার খন্দকারের চোখ যায় তনুর হাতের দিকে। সোনার বালাগুলো খুব চেনা চেনা লাগে, কারণ ও নিজে হাতে এই সোনার বালাগুলো তৈরি করেছিল। তনুকে বলল, তনু, বালাগুলো তুমি কোথায় পেলে? কালকে যাদের বাড়ি গিয়েছিলাম তার মা আমায় দিয়েছে। আপনার সাথে কালকে যার আলাপ করিয়ে দিলাম, শিফাতের মা, আন্টি আমাকে জোর করে পরিয়ে দিল। আমাকে নাকি ওর ভালো লেগেছে। আমি প্রথমে না বলেছিলাম, কিন্তু উনি শুনলেন না। বলল মায়ের আশীর্বাদ এটা, যদি না নেই উনি কষ্ট পাবে। তাই আমি আর না বলিনি। আপনি বলুন আঙ্কেল, সোনার জিনিস আবার কেউ দেয়? কত দাম বলুন তো? তুমি একটা সত্যি কথা বলবে? হ্যাঁ বলুন। সিফাত কি তোমাকে ভালোবাসে? সত্যিটা বলবে। আনোয়ার খন্দকারের প্রশ্নের উত্তরে তনু কি বলবে বুঝতে পারল না, নীরব রইল। সেটা দেখে আনোয়ার খন্দকার বলল, বুঝতে পেরেছি তনু, আমার যতটা মনে হচ্ছে তুমি ওকে পছন্দ করো, তবে কোনো একটা জায়গায় তুমি আটকে আছো। তবে সমস্যা নেই, আমি ওর পরিবারের সাথে কথা বলবো। আর কত অপেক্ষা করবে বলো আমার ছেলের জন্য? তোমারও তো একটা স্বপ্ন আছে। আনোয়ার খন্দকারের কথায় তনু কিছু মন্তব্য করল না। দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুদিন। রিয়াজ ও দোলা মাঝে মাঝে একে অপরের সাথে কথা বলে। ওরা খুব তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্ত নেয়। দোলা তার মায়ের সাথে সব কথা বলে, তার মা আপত্তি জানায় না। আজকে পহেলা বৈশাখ। প্রতি বছরের মতো অনাথ শিশুদের নতুন জামা প্যান্ট দেওয়া হয়, একটা সংস্থা থেকে আয়োজন করা হয়। শিল্পপতি আনোয়ার খন্দকারকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়। আমিনা বেগম শিফাতকে বলল, আজকে কোথাও যাবি না, এক্ষুনি আমি তোকে নিয়ে যাব। আর তোকে যা আনতে বলেছি তুই এনেছিস তো? হ্যাঁ মা, 50টা ছেলেমেয়ের জন্য জামা প্যান্ট এনেছি। ঠিক আছে, আমি রেডি হচ্ছি, এক্ষুনি বার হব। আমিনা বেগম শিফাত সেখানে গিয়ে দেখে অনেক বাচ্চারা এসেছে। আমিনা বেগম প্রত্যেক বাচ্চাকে নতুন জামা প্যান্ট দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে শিল্পপতি আনোয়ার খন্দকার সেখানে আসে। আনোয়ার খন্দকারকে দেখে শিফাত এগিয়ে যায় আর জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি এখানে? এই সংস্থা থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর তোমরা এখানে? মায়ের সাথে এসেছি। প্রতি বছর মা আজকের দিনে ওনার ছেলে মেয়েদের জন্য জামা প্যান্ট দেয়। তারা যখন কথা বলছিল ঠিক তখন আমেনা সেখানে আসে। শিফাতকে কিছু বলতে যাবে কি তার আগে সে আনোয়ার খন্দকারকে দেখে। দুজনে দুজনকে দেখে চিনতে পারে। যদিও অনেকদিন পর শিফাত আমেনা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, আমি তোমায় এই আঙ্কেলের কথাই বলেছিলাম। এটাই তো তনু স্যার। তনু ওনার অফিসে কাজ করে। তারপর আনোয়ার খন্দকারকে উদ্দেশ্য করে শিফাত বলল, আঙ্কেল এটা আমার মা। আনোয়ার খন্দকারের বুকে তখন চিনচিনে ব্যথা অনুভব হয়। সে পড়ে যেতে চাইলে শিফাত তাকে ধরে ফেলে। তারপর তাকে চেয়ারে বসিয়ে জল দেওয়া হয়। আমিনা বেগম ভয় পেয়ে যায়। শিফাত বলে, আঙ্কেল আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি সিফাত, আমি তোমার মায়ের সাথে কিছু কথা বলতে চাই। সাথে সাথে আমিনা বেগম বলে, আপনার সাথে আমার কোনো কথা নেই। তোমার না থাকলেও আমার আছে। শিফাত কিছু বুঝতে পারে না। সে আমিনা বেগমকে বলল, মা, আঙ্কেল তোমার সাথে কথা বলতে চাইছে। তুমি কি না বলছো? তুমি কি আগে থেকে আঙ্কেলকে চেনো? শিফাতের কথায় কোনো উত্তর দেয় না। সে আনোয়ার খন্দকারের মুখের দিকে তাকিয়ে থাকে। আনোয়ার খন্দকারের অসহায় মুখটার দিকে তাকিয়ে কষ্ট হয়। আমিনা বেগম বলল, এখানে কিছু বলা যাবে না, তুই ওনাকে আমাদের বাড়িতে নিয়ে আয়।
ওখানে বসে কথা বলবো। সিফাত আনোয়ার খন্দকারকে নিয়ে ওদের বাড়িতে গেল। আনোয়ার খন্দকার আমিনা বেগমকে উদ্দেশ্য করে বলল, আমিনা, নীলিমা কোথায়? আমিনা কিছু বলে না। অনেকক্ষণ পর আবার বলে, তুমি কিছু বলো আমিনা, নীলিমা কোথায় আর আমার বাচ্চা সিফাত কোথায়? খুব ভালোবাসতেন তো নীলিমাকে, তাহলে সামান্য 5,000 টাকার জন্য কেন তাকে মেরেছিলেন? আমি ভুল করেছি, ওর গায়ে হাত তোলা আমার মোটে উচিত হয়নি। আপনি অত বড় শিল্পপতি আর সামান্য 5,000 টাকার জন্য আমার বান্ধবীর গায়ে হাত তুললেন, যে মেয়েটা আপনাকে এত ভালোবাসতো। জানেন সে কত কষ্ট পেয়েছে, শুধু কাঁদতো আর বলতো কি দোষ করেছে সামান্য 5,000 টাকার জন্য আমার গায়ে হাত তুললো। তারপর আমিনা বেগম সিফাতকে উদ্দেশ্য করে বলল, সিফাত, আজ তোকে আমি কিছু সত্যি কথা বলবো, তুই সব মন দিয়ে শুনবি, তারপর মন্তব্য করবি। তুই নিজেও জানিস যে আমি তোর মা নয়, তবু তুই আমাকে মা বলে রাখিস। আর তোর বাবার কথায় আমি বলেছিলাম যে তোর বাবা দ্বিতীয়বার বিয়ে করেছে। এটা অবশ্য তোর আসল মা নীলিমা আমাকে বলতে বলেছে, কারণ তুই যখন বায়না করতিস বাবার কাছে যাব তোকে শান্ত রাখার জন্য, তোর মা তোকে এই কথা বলতো। তারপর থেকে আমিও তোকে একই কথা বলি, আর আস্তে আস্তে তুই বাবার কাছে যাবার কথা ভুলে যাস। আমি তোকে মিথ্যে বলেছিলাম, এই যে ভদ্রলোক ওই তোর বাবা, তোর নিজের বাবা। আমিনা বেগমের মুখ থেকে বাবা শুনে সিফাত আনোয়ার খন্দকারের কাছে যায় আর বলে, আপনি আমার বাবা? তবে কেন আমাকে আর আমার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন? কি দোষ করেছিল আমার মা? সিফাতকে বুকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলল, তোর মেয়ের কোনো দোষ ছিল না, সব দোষ ছিল আমার। আমার জন্য তুই আর তোর মা আমার থেকে দূরে চলে গিয়েছিস, কিন্তু আমি না। নীলিমা কোথায়? নীলিমা মারা গেছে। কি বলছো তুমি আমিনা? নীলিমা মারা গেছে? যদি বিশ্বাস না হয় তোমার ছেলেকে জিজ্ঞাসা করো, ও তো তোমার সামনেই আছে। হ্যাঁ বাবা, মা অনেকদিন আগেই মারা গেছে। আমি তখন খুব ছোট, আর এই মা আমায় মানুষ করেছে। আমি তো এখন একই মা বলে জানি। তারপর আমিনা বেগম সিফাতকে বলল, জানিস সিফাত, তোর মা নীলিমা আর আমি দুজনে খুব ভালো বন্ধু ছিলাম। আমরা তখন কলেজে পড়তাম, আমাদের কলেজে বসন্ত উৎসবের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে তোর বাবা এসেছিল। তোর বাবা তখন বিজনেস শুরু করেছে। উনি কলেজে প্রাক্তন আর মেধাবী স্টুডেন্ট ছিল, সেজন্য কলেজ থেকে তোর বাবাকে আমন্ত্রণ করা হয়েছিল। উনি খুব মিশুকে ছিলেন, তাই আমাদের সকল ছাত্রছাত্রীদের সাথে উনি কথা বলেছিলেন। ওনার এই ব্যবহার আমার ও নীলিমা দুজনের খুবই ভালো লাগে। কিন্তু উনি দেখলাম নীলিমাকে ওনার ফোন নাম্বার দিল, আর কিছু সমস্যা থাকলে ফোন করতে বলল। আমার ওনাকে খুব রাগ ধরেছিল যে ও আমাকে না দিয়ে কেন নীলিমাকে দিল। নীলিমা একদিন ওনাকে ফোন করেছিল আর দেখা করতে বলেছিল। নীলিমা যেদিন দেখা করতে যায় আমাকেও সাথে নিয়ে গিয়েছিল, কিন্তু আগে থেকে আমাকে কিছু বলেনি। আর সেখানে গিয়ে দেখলাম তোর বাবা উপস্থিত। আমি বুঝতে পারলাম ওদের দুজনের মধ্যে সম্পর্ক চলছে। আমার ওনাকে ভালো লেগেছিল, কিন্তু আমি আমার বান্ধবীকে খুব ভালোবাসতাম, তাই আমি তখন কিছু বলিনি। তার কিছুদিন পর ওরা দুজনে বিয়ে করলো। আমার তখন মনে মনে রাগ হলেও আমি সিদ্ধান্ত নিলাম যে মানুষটাকে আমি প্রথম দেখে ভালোবেসে ফেললাম, তাকে আমি পেলাম না। তাই আমি ঠিক করি আমি আর বিয়ে করব না। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি একটা এনজিওর সঙ্গে যুক্ত হয়ে যাই। ওখানে বিভিন্ন সামাজিক কাজ করতে থাকি। ওই কাজটা আমার করতে খুব ভালো লাগে। বিভিন্ন জায়গায় থ্যালাসিয়াম পশুদের, পথ পশুদের নিয়ে কাজ করি। তোর মার সাথে তখন আমার কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ একদিন আমি শিয়ালদা স্টেশনে বসে আছি। আমার সেদিন হাজারদুয়ারি যাবার কথা ছিল। হঠাৎ দেখলাম ট্রেন থেকে নীলিমা নামছে, আর তার সাথে একটা বাচ্চা ছেলে। আমি নীলিমাকে দেখে জিজ্ঞাসা করি, চিনতে পারছিস নীলিমা? সাথে সাথে নীলিমা আমাকে দেখে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলল, 18 বছর আগে আমি খুব ভুল করেছি। ওই মানুষটা ভালো নয়। সামান্য 5,000 টাকা আমি ওই ফকিরটাকে দিয়েছিলাম, কারণ ওনার কিডনির প্রবলেম ছিল। উনি ডায়ালিসিস করিয়েছিলেন, আমার কাছে সাহায্য চেয়েছিলেন। আর জানিস, ওই টাকার জন্য উনি আমাকে চর মেরেছেন। অর্থ অনেক আছে বল, যদি গরিব মানুষকে 5,000 টাকা দিয়ে দিই তা কি এমন ক্ষতি হবে? আমি তোর
আমি তোর কাছে যাব বলে ঠিক করেছি। অনেক কষ্টের মারিয়ার কাছ থেকে তোর নাম্বার নিয়েছি। তোর ফোনে সুইচ অফ বলে আমি কন্ট্যাক্ট করতে পারছি না। যাক, ভালো হয়েছে তোর সাথে দেখা হয়েছে। ওই রকম কঞ্জুস মানুষের সাথে আমি সংসার করব না। তুই ভালো আছিস বিয়ে না করে? আমারও সমাজসেবামূলক কাজ করতে ভালো লাগে। তুই একটা আমাকে কাজ দে, আমি যেখানে অসহায় মানুষের জন্য কাজ করতে পারবো। আর আমি আমার বাচ্চা নিয়ে থাকতে চাই। অল্প মাইনে পেলেই হবে। আমাদের মা আর ছেলের চলে যাবে। 18 বছর পর তারপর আমি নীলিমা আর সিফাতকে আমার কাছে নিয়ে যাই। তখন আমি কলকাতায় থাকতাম। নীলিমা আমাদের সাথে কাজ করতো। হঠাৎ একটা থ্যালাসিয়াম আক্রান্ত বাচ্চাকে নিয়ে সে ব্লাড দিতে যাচ্ছিল, আর যেখানে রোড অ্যাক্সিডেন্ট নীলিমা মারা যায়। নীলিমা মারা যাওয়ার আগে আমার হাত ধরে খুব কেঁদেছিল আর বলেছিল যদি কখনো ওর বাবার সাথে দেখা হয় সিফাতকে যেন ওর হাতে তুলে দেয়। আমি কিন্তু নীলিমার কথা রাখিনি, কারণ আমি বিয়ে করিনি, তাই আমার কোনো বাচ্চা ছিল না। আমি একটা সংসার চাইতাম, আমি সন্তান চাইতাম। এই জায়গায় আমি কিছুটা স্বার্থপর হয়ে গেছি, কারণ আমি সিফাতকে নিজের কাছে রেখে দিয়েছি। সিফাত তো আমার ভালোবাসার মানুষের সন্তান, আমার জীবনে প্রথম প্রেম যাকে আমি পাইনি। সিফাত খুব কান্নাকাটি করতো মা যাব করে। সব থেকে একটা মজার ব্যাপার ছিল, আমার সাথে সিফাতের যখন প্রথম দেখা হয় তখন নীলিমা সিফাতকে বলেছিল তোমার এটা একটা মা সিফাত। তখন থেকে আমাকে মা বলে ডাকতো। মা ডাক শুনতে আমার খুব ভালো লাগতো। তারপর আমি সিফাত আর মাকে নিয়ে এই শিলিগুড়ি শহরে চলে আসি। এখানে এসে আমি কাজ শুরু করি। কিন্তু যেদিন সিফাত আমায় বলেছিল তনুর বিষয়ে, যে তনুর নাকি বিয়ে ঠিক হয়ে আছে আর সেই ছেলেটা হারিয়ে গেছে, সেদিন আমার মনে হয়েছিল নীলিমা আমাকে বলেছিল যে ওর ছেলের জন্য একটা মেয়েকে ওর পছন্দ হয়েছে, বড় হলে ওদের বিয়ে দেবে। মেয়েটা ওদের পাশের গ্রামের বাড়ি। তারপর যেদিন তনু আমাদের বাড়িতে এসেছিল আমার মনে হয়েছিল এই মেয়েটা হয়তো নীলিমার পছন্দ করা মেয়ে, তাই আমি নীলিমার হাতের সোনার বালা তনুকে পরিয়ে দিয়েছিলাম। তারপর সিফাত কিছুদিন আগে এসে বলল আজ একটা আঙ্কেলের সাথে দেখা হয়েছিল। আঙ্কেলটা বলছে ওর সাথে নাকি ওর হারিয়ে যাওয়া ছেলের খুব মিল। তখন মনে হলো তাদের কি বাবা ছেলে দেখা করে দিল। আমিও চাইছিলাম তোমাদের দেখা হোক। তারপর আজকে যখন তোমাকে দেখলাম রাগ ধরলো। 5,000 টাকার জন্য নিজের স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আর সে এখন সমাজসেবা করছে। বিষয়টা আমার কাছে খুব হাস্যকর লাগলো। সে যাকগে, সব কিছু খুলে বললাম। এবার আপনার ছেলেকে আপনার হাতে তুলে দিলাম, বাকিটা আপনার সিদ্ধান্ত। আমিনা বেগমের মুখ থেকে সমস্ত ঘটনা শুনে আনোয়ার খন্দকার বলল, আমি সচ্ছল পরিবারের সন্তান ছিলাম না আমিনা। অনেক কষ্ট করে লড়াই করে তবেই এই জায়গায় এসেছি। আর নীলিমা ছিল ভীষণ অগোছালো আর বেহিসাবি। আর সেই টাকাটা আমি এক পার্টিকে দেব বলে রেখেছিলাম। তার আগের দিন কিছু টাকা আমার চোট হয়ে গিয়েছিল, তাই মনটা ভালো ছিল না। আমি রাগের মাথায় মেরেছিলাম আর বলেছিলাম তোমার মুখ আমি দেখব না, তুমি অলক্ষী, তুমি কখনো ভালো স্ত্রী হতে পারো না, তুমি থাকলে আমি উন্নতি করব কি করে। এই কথাগুলো ওর ইগোতে লাগে আর ও ঘর ছেড়ে ছেলে নিয়ে চলে যায়। অনেক জায়গায় ওদেরকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। খুব কষ্ট হয় আমার। আস্তে আস্তে আবার কাজে মন দেই, এভাবেই চলছিল। এখন সব কিছুই আছে আমার, কিন্তু আমার সংসারটাই নেই। আমি নীলিমা আর আমার সন্তানকে ভালোবাসতাম, তাই আর আমি দ্বিতীয়বার বিয়ে করিনি। আর তোমরা আমার নামে মিথ্যা কথা বলছো, আমি নাকি দ্বিতীয় বিয়ে করেছি। সে যাকগে, আমার সিফাত আমার কাছে ফিরে এসেছে আর আমি কিচ্ছু চাইনি। এবার আমি ওদের বিয়ে দিয়ে সংসার করতে চাই, এটাই আমার একমাত্র দেখার আছে। সিফাত তো তনুকে এমনিতেই পছন্দ করে, অসুবিধে কি আছে? তনু শুধু বলে ওর বিয়ে ঠিক হয়ে আছে, তাই ও না করছিল। তাহলে এখন আর কোনো অসুবিধা নেই। সৃষ্টিকর্তা হয়তো ওদের দুজনকে দুজনের জন্য বানিয়েছে। তা না হলে এত ঘটনার পর ওদের কেন আবার দেখা হবে? কেন একে অপরকে ভালোবাসবে? তারপরের দিন তনু অফিসে এলে তাকে ডেকে পাঠায় আনোয়ার খন্দকার। সেখানে উপস্থিত ছিল সিফাত ও আমিনা বেগম। তনুকে সমস্ত ঘটনা খুলে বলে আমিনা বেগম। তারপর বলল, সেদিন আমি তোমাকে বালা দিয়েছিলাম, ওটা তোমার শাশুড়ি আশীর্বাদ ছিল। আমি তাহলে ভুল কিছু করিনি? আমার মনে হয়েছিল তুমি সিফাতের বউ আর নীলিমা তোমাকেই পছন্দ করেছে।
ভালোই হয়েছে, এবার তোমরা দুজনে সংসার করো আর শ্বশুরের খুব যত্ন করবে। আমিনা বেগমের কথা শুনে তনু বলল, সংসার তো করব, শ্বশুরের সেবা করব, সবই ঠিক আছে। মা, আপনি কিন্তু আমাদের সাথে থাকবেন। আপনাকে ছাড়া আমাদের সংসার অসম্পূর্ণ। আমি কেন তোমাদের সংসারে থাকতে যাব? কেন, মা হয়ে থাকবেন? দূর বোকামে, আমি যে তোমাদের মা নই। তখন পাশ থেকে সিফাত বলল, কে বলল তুমি আমাদের মা নয়? আমি তোমাকে মা বলে জানি। যখন মা মারা যায় তখন আমার 8 বছর বয়স। তখন থেকেই তুমি আমাকে মানুষ করেছো। আমার সব মনে আছে, আমি কিচ্ছু ভুলে যাইনি। আমার স্বপ্ন ছিল আমি একজন আর্মি অফিসার হব। তুমি তাতে আমাকে উৎসাহিত করেছো। আমার জীবনে তোমার ভূমিকা অনেক। তুমি ছাড়া আমি অসহায় মা। তোমাকে তো আমাদের সাথেই থাকতে হবে। কিভাবে থাকবে, কি পরিচয় থাকবে, ওটা আমার উপর ছেড়ে দাও। আমি সিদ্ধান্ত নেব, তুমি আর না বলো না। কিসব উল্টোপাল্টা কথা বলছিস? তোর বাবা রাগ করবে, তুই তোর বাবার সাথেই থাকবি। উল্টোপাল্টা নয়, কিছুদিন পর সব জানতে পারবে। সিফাত আমিনা বেগমের সাথেই তার বাড়িতে চলে আসে। সিফাত একদিন তনুকে ফোন করে জানায় তার কিছু দরকার আছে, সে দেখা করতে চায়। সেই মতো তনু সিফাতের সাথে দেখা করতে চায়। সিফাত তনুকে বলে, তনু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি তুমি আমার সাথে সহমত হবে। কোন বিষয়ে? আমার বাবার সাথে মায়ের বিয়ে দেব। সিফাতের কথা শুনে তনু অবাক হয়ে যায় আর বলল, তুমি কিসব উল্টোপাল্টা কথা বলছো? বিয়ে মানে? এই বয়সে কেউ আবার বিয়ে হয়? তাতে কি হয়েছে? দেখো, আমার মা যখন মারা যায় আমার মাত্র 8 বছর বয়স। খুব একটা মনে পড়ে না মায়ের কথা। আমিনা বেগমকে আমি মা বলে ডাকি। এই মা আমার জীবন জুড়ে আছে। আর আমার একটা আক্ষেপ ছিল, যদিও আমার মা মিথ্যে কথা বলেছিল, কারণ আমি বারবার বলতাম আমার বাবার কথা, তাই উনি বলেছিলেন আমার বাবা নাকি আবার বিয়ে করেছে। তাই বাবার উপর রাগ হয়েছিল, কিন্তু তবুও একবার বাবার মুখোমুখি হওয়ার ইচ্ছে ছিল। এখন তো আমি সব জেনে গেছি। সে মায়ের কাছে কতটা অপরাধী ছিল জানি না, কিন্তু আমি বাবাকেও সমান চোখে দেখব। ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। যে মা আমার নেই তাকে নিয়ে ভাবি না, যে মা আমার আছে এখন তার কথা আমাকে ভাবতে হবে। তুমি বলো, আমার মায়ের এই শহরে কে আছে আমি ছাড়া? কিভাবে কাটাবে সারা জীবন? আর বাবা অসুস্থ মানুষ, তার তো জীবনে কাউকে দরকার আছে। সে আশা করেছিল তার স্ত্রী সন্তান ফিরে আসবে, তাই তো সে দ্বিতীয়বার বিয়ে করেনি। স্ত্রী মারা গেছে কিন্তু ছেলে ফিরে এসেছে, তাতে তো সে সুখী। আমি ওদের দুজনকেই আরও সুখী দেখতে চাই। আমাদের বিয়ে হলে তুমি আমার সাথে চলে যাবে, কিন্তু বাবা মা ওরা একসাথে সময় কাটাতে পারবে। ওদের একাকিত্ব কেটে যাবে। মা এমনিতেই বাবাকে ভালোবাসতো, বাবা হয়তো আমার মাকে বেশি ভালোবাসতো, তাই উনি এই মাকে গুরুত্ব দেয়নি। দেখবে আস্তে আস্তে বাবা নির্ভরশীল হয়ে পড়বে। আমি বলছি ওরা ভালো থাকবে। মা এখনও বাবাকে ভালোবাসে, তাই মা না করতে পারবে না। তোমার যদি সেটা মনে হয় তুমি তাই করো। ওরা আবার রাজি হবে তো? করাতে হবে। সামনের সপ্তাহে রিয়াজের সাথে দোলার বিয়ে, বাবা মাকেও নিমন্ত্রণ করেছি। ওই রিসেপশনে ওরা যাবে। আমি ভাবছি সবার সামনে ওই দিন ঘোষণা করব। আজকে রিয়াজ ও দোলার বিয়ে। রিসেপশনে সিফাত সবার উদ্দেশ্যে বলল, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমার পরিচয় আমি পেয়ে গেছি, আর আমার বাবার পরিচয় সকলেই জানেন। আমার খুব ইচ্ছে আমার বাবা আনোয়ার খন্দকারের আবার বিয়ে দেওয়ার। তাই আমি ঠিক করেছি আমার মা আমিনা বেগম আমার পালিত মা, কিন্তু আমি ওকে মা বলেই মানি। তাই আমি মায়ের সাথে বাবার বিয়ে দিতে চাই। সিফাতের কথা শুনে আনোয়ার খন্দকার আমিনা বেগম দুজনেই চমকে যায়। আমিনা বেগম বলল, তুই কি সব উল্টোপাল্টা কথা বলছিস? তুই জানিস আমার বয়স কত? 50 বছর। এই বয়সে কেউ বিয়ে করেছি? কেন মা, এই বয়সে তো কি হয়েছে? তুমি তো বাবাকে এমনিতেই ভালোবাসতে। হয়তো আমার মায়ের জন্য তুমি স্যাক্রিফাইস করছো। না মা, তুমি আপত্তি করো না। এই শহরে তোমার কেউ নেই, তুমি একা। আর বাবা অসুস্থ, বাবাকে দেখাশোনা করতে হবে। তুমি যদি বাবাকে প্রকৃত ভালোবেসে থাকো তাহলে তোমাকে রাজি হতেই হবে। তারপর সিফাত বাবার কাছে আসে, বাবার উদ্দেশ্যে বলল, বাবা, তুমি আর না করো না। তোমার একজন সঙ্গীর দরকার, তোমার বন্ধুর দরকার। তোমার একাকিত্ব জীবনে একজন সঙ্গী হলে দেখবে তুমি ভালো থাকবে।
রক্তের সম্পর্ক থাকলে অনেক সময় কেউ আপন হয় না। ওনার সাথে আমার রক্তের সম্পর্ক ছিল না ঠিকই, কিন্তু উনি আমার আপন। আমার জন্য অনেক কিছু করেছেন। আমি কি করে ভুলে যাব সেসব কথা? যদি তুমি তোমার ছেলেকে ভালোবেসে থাকো আর তোমার মৃত স্ত্রীর প্রতি যদি কোনো সহানুভূতি থাকে তাহলে তুমি আমার এই মাকে বিয়ে করবে। আমি মাকে ম্যানেজ করব। তুমি হ্যাঁ বলো। তোমরা যদি রাজি হও তবেই আমি তনুকে বিয়ে করব। তা না হলে আমি এখন তনুকে বিয়ে করব না। তোমরা চেয়েছিলে নাতি নাতনি নিয়ে খেলা করতে, তাই তোমরা যদি চাও তাহলে তোমরা আমার কথা মেনে নাও। আমি সামনের সপ্তাহে চলে যাচ্ছি, আবার 3 মাস পরে আসবো। এই 3 মাসের মধ্যে তোমরা সিদ্ধান্ত নিয়ে জানাবে আমাকে। শিফাত তার পরের দিন চেন্নাই চলে যায়। আমেনা বেগম আর আনোয়ার খন্দকার ওরা সিদ্ধান্তে আসতে পারেনি। শিফাত রোজ তনুকে ফোন করে। আমেনা বেগম শিফাতকে বলল, কবে আসবি বাড়ি? তোমাদের বিয়েতে। ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই, তুই ছুটিতে আয়, আমি তোকে আর তনুকে দেখতে চাই। তোর বাবাকে রাজি করা, তবে খুব তাড়াতাড়ি। আমার কিন্তু নাতি নাতনি দরকার, ওটার কথা যেন মাথায় থাকে। গুড গার্লস, আমি তো এটাই চেয়েছিলাম। ঠিক আছে মা, এখন একটু কাজের চাপ আছে, মনে হচ্ছে ছুটি পাবো না। আমি কাল থেকে একটা মিশনে যাব, ওখান থেকে ফিরে এসে আমি তোমার কাছে যাব। শিফাত আসছে না, ফোন করছে না দেখে আনোয়ার খন্দকার খুব চিন্তা করে। আনোয়ার খন্দকার তনুকে বলে, তনু, সিফাত তোমায় ফোন করেনি? না, আমায় করেনি, মাকে রোজ ফোন করে। আপনি মাকে জিজ্ঞেস করুন। আমি জিজ্ঞেস করব? কেন, কি হবে জিজ্ঞেস করলে? ঠিক আছে, জিজ্ঞেস করব। তারপর আনোয়ার খন্দকার আমিনা বেগমকে ফোন করে আর বলে, আমিনা, সিফাত কেন ফোন করছে না, আসছে না? 3 মাস হয়ে গেল। ও একটা মিশনে গেছে, আমাকে বলে গেছে ওখানে নেটওয়ার্কের সমস্যায় ফোন আসবে না, ওখান থেকে ফিরে বাড়ি আসবে, তারপর আমাদের বিয়ে হবে। এই বয়সে বিয়ে করতে ভালো লাগছে না। কার ভালো লাগছে বলুন? কিন্তু কিছু তো করার নেই, ছেলে যাতে ভালো থাকে সেটা তো আমাদের করতে হবে। আমি ওর জন্য সব কিছু করতে পারবো। এবার আপনি সিদ্ধান্ত নিন, আপনি যদি মনে করেন ছেলেকে ভালো রাখতে চান না, তার ভালো চান না, তাহলে আপনি না করে দিন। না না, তুমি কি বলছো? আমি আমার ছেলের ভালো চাই। বাবা ডাক শোনার জন্য আমার বুকের ভিতর এতদিন হাহাকার করত। কোনো মূল্যেই আমি আমার ছেলেকে হারাতে চাই না। ও যা বলবে তাই হবে। আমি বিয়ে করতে রাজি আছি। ঠিক আছে, তাই হবে। মিশন থেকে ফিরলে শিফাত আমিনা বেগমকে ফোন করলে আমিনা বেগম জানায়, তোর বাবা রাজি আছে বিয়েতে, তুই তোর বাবাকে ফোন করবি আর তুই ছুটি নিয়ে আয়, আমাদের বিয়ে দিলে তবে তোর আর তনুর বিয়ে দেব। আর বছরের মাথায় নাতি নাতনি উপহার দেওয়া হয় যেন, জানিস তো তোর কথায় খেলাপ আমি পছন্দ করি না। শিফাত 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে আসে। তার বাবা আনোয়ার খন্দকার ও পালিত মা আমিনা বেগমের বিয়ে দেয় রেজিস্ট্রি ম্যারেজ করে। দুজনেরই বিয়ে সম্পূর্ণ হয়। তারপর শিফাতের কাজ থাকায় সে আবার চেন্নাই ফিরে যায়। তারপর তার পোস্টিং হয় ব্যাঙ্গালোরে। ওখান থেকে ফিরে এসে তনুকে বিয়ে করে। 2 বছরের মাথায় ওদের ঘর আলো করে একটি ফুটফুটে মেয়ে সন্তান হয়। মেয়ের নাম রাখা হয় রিঙ্কি। তনু শিফাতের বাবা মার সাথেই থাকে। মেয়ে ছোট বলে সে শিফাতের সাথে যায়নি। আনোয়ার খন্দকার ও আমিনা বেগমের চোখের মনি শিফাতের মেয়ে রিঙ্কি। শিফাত ও তনুর খুব ভালো লাগে বাবা ও মাকে একসাথে দেখে। তনু মাঝে মাঝে বাপের বাড়ি যায় তার মার সাথে দেখা করতে। শিফাত ছুটিতে বাড়িতে এসেছে। আনোয়ার খন্দকারের প্রথমে মনে হয়েছিল এই বয়সে বিয়ে করতে হবে যদি কেউ কিছু মনে করে, কিন্তু দেখলো কেউ কিছু মনে করেনি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীরা সকলেই খুব খুশি হয়েছে। তারা সকলেই আলোচনা করছে শিফাত একটা ভালো কাজ করেছে। নাতনি রিঙ্কির মুখটা অনেকটা নীলিমার মতো, তাই আনোয়ার খন্দকার শিফাত ও তনুকে বলল, তোদের মা ফিরে এসেছে। তারপর আমিনা বেগমকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, খুব খুশি আমি, খুব ভালো লাগছে। তখন পাশ থেকে শিফাত বলল, সবচেয়ে বেশি খুশি বাবা আমি। আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আমি 2টো মা পেয়েছি আর আমার হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পেয়েছি, আর আমি কিচ্ছু চাই না। শিফাতের কথা শুনে আমিনা বেগম বলল, আর ছোটবেলা মায়ের পছন্দ করা মেয়ের সাথে যে বিয়ে হয়েছে। আমিনা বেগমের কথায় সবাই হাসে।
এই গল্পের কাহিনী এখানেই সমাপ্ত করা হলো। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ফিরে আসবো এরকমই আরেকটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।